Listen. Okay. আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের খুবই ছোট একটা চ্যাপ্টার কেমিস্ট্রি, গুণগত রসায়ন। তোমরা সবাই জয়েন করো এবং আমাকে একটু জানাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, তোমরা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, এটা একটু আমাকে জানাও। আর তারপরে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। খুবই ছোট একটা চ্যাপ্টার এবং খুবই স্পেসিফিক পড়াশোনা, কঠিন কিছুই ইনশাল্লাহ আমাদের এখানে নাই। হ্যাঁ, দেখো তোমরা সব দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। অলরেডি কমেন্ট করেছো নুসরাত, ওয়ালাইকুম আসসালাম। মেহেদি, নীলা, ওয়ালাইকুম আসসালাম। তাওহিদ, সোমাইয়া, ইকরা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সবাই সব শুনতে পাচ্ছ। তাহলে আমরা ক্লাসটা দ্রুত শুরু করি। দ্রুত শুরু করলে আমরা ইনশাল্লাহ দ্রুত শেষ করতে পারবো। তোমাদের কিছুদিন আগেই রিভিউ 1 হলো, তাই না? তোমাদের এক্সপিরিয়েন্স নিশ্চয়ই হয়ে গেছে যে রিভিউ 1টা তোমরা কিভাবে পড়ছো এবং তোমরা কিভাবে পরীক্ষায় মার্ক পাইছো, এবং সেখান থেকে তোমরা তোমাদের এই অভিজ্ঞতাটাকে কাজে লাগাবা। রিভিউ 2তে আরও স্ট্রংলি কামব্যাক করবা। হতাশ হওয়ার কিছু নাই, ইনশাল্লাহ আমরা এখান থেকেই ভালো করে শুরু করি। দেখা যাক আমাদের জন্য কি আসলে ওয়েট করতেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা আসলে শুরু করে দিই। দেখো, প্রথম দিকে কিছু বিজ্ঞানীর নাম আছে এবং কোন কোন বিজ্ঞানী কি কি অবদান রাখছিল এরকম কিছু কোশ্চেন এখানে আছে। এখান থেকে কিছু কিছু কোশ্চেন বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে, ভার্সিটিজে আসছে। অতএব আমরা কিছু কিছু স্পেসিফিক কোশ্চেন একটু দেখে নিব, ঠিক আছে? তাহলে অল্প কিছু কোশ্চেন আমরা এখান থেকে দেখব। আমরা শুরু করি। দেখো, ফ্যারাডে, দেখো ফ্যারাডের সাথে তড়িৎ বিশ্লেষণের নামটা সবসময় থাকবে। সো তড়িৎ বিশ্লেষণ শব্দটা যেখানে থাকবে, তড়িৎ বিশ্লেষণ শব্দটা যেখানেই থাকবে সেখানেই দেখবা যে তোমরা ফ্যারাডের নামটা পাবা, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, থমসন। থমসন কি করছেন? ইলেকট্রন আবিষ্কার করছেন। এই কোশ্চেনটা কিন্তু দেখো আর ইউর কোশ্চেন, আমরা কিন্তু খুব ভালো করে এটা পড়ার চেষ্টা করবো যে সেটা হচ্ছে থমসন ইলেকট্রন আবিষ্কার করছেন। একটু কমেন্ট করে আমাকে জানাও তো যে সেটা হচ্ছে যে ইলেকট্রন আবিষ্কার করছেন কে। একটু কমেন্ট করে আমাকে জানাও যে ইলেকট্রন কে আবিষ্কার করেছেন। নুসরাত কমেন্ট করেছো, স্নেহা কমেন্ট করেছো, ভেরি গুড। সেটা হচ্ছে থমসন, তাই না? যে থমসন হচ্ছে আমাদের কি ইলেকট্রন আবিষ্কার করেছেন। আমরা সামনে গেলে দেখবো যে প্রোটনকে আবিষ্কার করেছেন, তারপরে হচ্ছে নিউট্রনকে আবিষ্কার করেছেন, এগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক দেখো কোয়ান্টাম ধারণা প্রবর্তন করেন। হ্যাঁ, কোয়ান্টামের ধারণা প্রবর্তন করেন কে? ম্যাক্স প্লাঙ্ক। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আইনস্টাইন, আইনস্টাইন কিন্তু ফটোতড়িতের ফলাফল বর্ণনা করেছেন, ঠিক আছে? ফটোতড়িৎ ক্রিয়া কিন্তু আলাদা জিনিস। এখানে বলা হয়েছে ফটো ইলেকট্রিকের ফলাফলকে বর্ণনা করেছেন। এটা একটু কমেন্ট করবা যে সেটা হচ্ছে যে ফটো ইলেকট্রিক এর ফলাফল বর্ণনা করেছেন কে? এটা হচ্ছে আইনস্টাইন। ফটো তড়িৎ ক্রিয়া কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কোশ্চেন, ডিফারেন্ট অ্যান্সার। কিন্তু আইনস্টাইনের ক্ষেত্রে কখন আসবে? উনি কি করেছেন? ফলাফলকে বর্ণনা করেছেন। এই জিনিসটা একটু কমেন্ট করো যে সেটা হচ্ছে ফলাফল ক্রিয়া বর্ণনা করেছেন কে, বর্ণনাটা কে করেছেন, এটা একটু কমেন্ট করো। আচ্ছা, রাদারফোর্ড আমরা জানি যে বিচ্ছুরণের সাথে জড়িত। এখানে স্বর্ণপাতের বিচ্ছুরণ আমরা ওটা সামনে পাবো। একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, সেটা হচ্ছে যে রিডবার্গ হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী নির্ণয় করেন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রিডবার্গ কি করেছে? পারমাণবিক বর্ণালী নির্ণয় করেছেন কে? রিডবার্গ। হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী নির্ণয় করেছেন কে? রিডবার্গ। একটু কমেন্ট করে বলবা কে কে কমেন্ট করছো দেখি। উক্তি, বাঁধন, নুসরাত, সুস্বাস্থ্য কামনা, তাসনিম, সৌদা, সুমায়া, অদিতি। আচ্ছা, ভেরি গুড। সেটা হচ্ছে আমাদের রিডবার্গ, তাই না? যে রিডবার্গ হচ্ছে পারমাণবিক কি বলতো বর্ণালী আবিষ্কার করেছেন। পারমাণবিক বর্ণালী কার? হাইড্রোজেন পরমাণু। ওকে, ভেরি গুড। আচ্ছা, নিলস বোর আমরা জানি, নিলস বোরের পরমাণু মডেল একটু সামনে আমরা পাবো, আমরা এখানে এটা নিয়ে কথা বলবো না। আর পরম তরঙ্গ কণার যে দ্বৈত প্রকৃতি, তরঙ্গ কণা যে দ্বৈত প্রকৃতি, এইটা নিয়ে কথা বলছেন হচ্ছে ডি ব্রগলি। হ্যাঁ, ডি ব্রগলি কি বলেছেন? পরমাণুর তরঙ্গ কণা যে দ্বৈত প্রকৃতি তৈরি করতে পারে, এটা যে দ্বৈত প্রকৃতি তৈরি করতে পারে, এইটা নিয়ে কথা বলেছেন হচ্ছে ডি ব্রগলি। এইটা একটু দেখবা। আচ্ছা,
তাহলে বলো যে দ্বৈত প্রকৃতির সাথে কার নাম আছে? ডি ব্রগলির নাম আছে। কিভাবে মনে রাখতে পারি? দেখো, দ্বৈত, দ্বৈত মানে কি? দ্বৈত মানে দুই। আর ডি, এখানে ডি শব্দটা আছে, ডি দিয়ে মনে রাখবা দুই। তাহলে ডি ব্রগলিতে দুই, আর হচ্ছে আমাদের দ্বৈততে দুই। তাহলে ডি ব্রগলি কি করেছেন? ডি ব্রগলির আমাদের তরঙ্গ কণার দ্বৈত প্রকৃতি নিয়ে কাজ করছেন। আর শ্রোডিঞ্জারের কথা আমরা সবাই জানি যে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ আছে। আর কোয়ান্টাম মেকানিক্সের উৎকর্ষ সাধন করেছেন কে? শ্রোডিঞ্জার। তরঙ্গে আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্সের উৎকর্ষ সাধন করেছেন শ্রোডিঞ্জার। অনেকে তোমরা ইঞ্জিনিয়ারিং এর যারা প্রিপারেশন হয় ওদের কাছে মাঝে মধ্যে শুনবা শ্রোডিঞ্জার ক্যাট বলে একটা জিনিস আছে, হ্যাঁ, যে শ্রোডিঞ্জারের বিড়াল বলা হয়। যে শ্রোডিঞ্জারের বিড়াল সম্পর্কে বলা হয় যে এই শ্রোডিঞ্জারের বিড়াল সে বেঁচে আছে কি মরে গেছে এটা কিন্তু পারফেক্টলি কখনোই বলা সম্ভব না। খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। যাদের উৎসাহ আছে, যাদের আগ্রহ আছে তারা একটু শুনবা। যারা তোমাদের ফ্রেন্ডরা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে একটু শুনবা। দেখি এর মধ্যে কে কে কমেন্ট করে ফেললো। নুসরাত, স্নেহা, উক্তি, অঞ্জনা, মেহরাব, ইসরাফিল। আচ্ছা, ঠিক আছে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, আমরা এই নীতি সম্পর্কে সামনে দেখব। হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি দিয়েছেন, জাস্ট আমরা কয়েকটা বিজ্ঞানী এবং তাদের কাজগুলো দেখে ফেললাম। সবগুলো না দেখলেও মোটামুটি কয়েকটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আসো যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কিছু কিছু স্পেসিফিক কোশ্চেন আছে, শুধু ওইগুলো আমরা পড়বো। খেয়াল করো, সেটা হচ্ছে যে আমাদের আলফা কণাতে তোমার হচ্ছে যে দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন থাকে। তোমাকে সিম্পলি এই কোশ্চেনটা দেওয়া হতে পারে যে আলফা কণাতে কয়টি প্রোটন এবং কয়টি নিউট্রন থাকে, জাস্ট চোখে দেখে রাখলা। আমরা তো উপরের সংকেত এটা জানি, তাই না? আলফা কণার ভর কত, এত ডিটেলস আমাদের লাগবে না। আর উপকরণ ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করা হয়েছিল, এই রাদারফোর্ডের যে বিচ্ছুরণ পরীক্ষা এখানে কি ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে, নুসরাত কমেন্ট করেছে শুনছিলাম স্যার ভালো লাগে না। ফ্যাক্ট হচ্ছে নুসরাত হয়তো বুঝতে পারো নাই প্রপারলি, বুঝলে অবশ্যই ভালো লাগতো, অসুবিধা নাই। এখন আমরা এখানে দেখি যে কিছু বুঝে ভালো লাগে কিনা। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত হচ্ছে আলফা কণা। এখন এই যে পাতলা সোনার পাত, খেয়াল করবা যে সেটা হচ্ছে 0.0000, চারটা জিরো আছে কিন্তু। মনে রাখার সহজ টেকনিক শিখাই দিই, সেটা হচ্ছে আমাদের এইখানে লাস্টের সংখ্যা কত? 4। তাহলে লাস্টের সংখ্যা যে 4 আছে, 4-এর আগে 4টা শূন্য থাকবে, দ্যাটস ইট। এইটুকুই মনে রাখবো। সেটা হচ্ছে যে 4-এর আগে 4টা শূন্য আছে, দ্যাটস ইট, এইটাই মনে রাখবা। আর এইখানে এই কোশ্চেনটা তোমরা অনেকে জানো যে সেটা হচ্ছে যে ফিজিক্সে একরকম দেওয়া আছে, কেমিস্ট্রিতে একরকম দেওয়া আছে। আমরা কোনটা দিব? আমরা এখানে সবগুলাই দিয়ে রাখছি, যেটা তোমার ভালো মনে হয় তুমি সবগুলো একটু রিডিং দিয়ে যাবা, পরীক্ষায় তোমার যে কোনোটাই দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়েছিল। কি ব্যবহার করা হয়েছিল এইটা কিন্তু ভালো করে মনে রাখবা, যে সেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়েছিল। এখন কথা হচ্ছে, কেউ কেউ বলে যে রাদারফোর্ড যখন দ্বিতীয়বার পরীক্ষাটা করছিল, প্রথমবার ব্যবহার করেছিলেন জিঙ্ক সালফাইডের পর্দা, কিন্তু দ্বিতীয়বার যখন পরীক্ষা করছেন তখন লেড ব্লকের আবরণযুক্ত পর্দা ব্যবহার করা হয়েছিল। এই জন্য ইতিহাসে দুইটাই সংরক্ষিত আছে, যে জিঙ্ক সালফাইড এবং লেড ব্লক দুইটাই কিন্তু আছে। হ্যাঁ, তো তোমাদের দুইটাই একটু দেখে যাবা। তা আমাকে একটু জাস্ট বলো যে এই জিঙ্ক সালফাইড এবং লেড ব্লক আবরণযুক্ত পর্দা এটা কোথায় পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়েছিল? নিউক্লিয়াস আবিষ্কারের জন্য। এই জিনিসটা যেন মাথায় থাকে যে নিউক্লিয়াস আবিষ্কার করার জন্য এই পর্দাগুলো ব্যবহার করা হয়েছিল, দ্যাটস ইট। ওকে, এরপরে আমরা এই কোশ্চেনটা সবাই জানি যে প্রায় 20,000-এর মধ্যে একটা কণা, কয়টা? 20,000-এর মধ্যে একটা কণা সোজা বিপরীত দিকে ফিরে আসে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস একটু খেয়াল করবা, যে এইখানে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সিদ্ধান্ত দেওয়া আছে। ইসরাফিল, নীলা, নুসরাত, স্নেহা, আনিকা, আফরা, নাসরিন, সুস্বাস্থ্য কামনা, মেরি ড্রিমার, নীলা, তাজভির, শাহরিয়ার, আরবিনা খান কমেন্ট করেছো, থ্যাংক ইউ। ওকে, আগাইতে থাকি। দেখো এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন খেয়াল করবা, যে সেটা হচ্ছে পরমাণুর কি বলা হয়েছে। দেখো তো, যে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে হাইড্রোজেন পরমাণুর ব্যাস 1 × 10⁻⁸ সেন্টিমিটার, ঠিক আছে? এর তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট, ঠিক আছে? এই আকারগত সম্পর্কটা কি 10,000 থেকে 1,00,000 গুণ বড়। এটা কিন্তু ম্যাথ কোশ্চেন, খেয়াল করো। 10,000 থেকে 1,00,000 গুণ, সবাই একটু কমেন্ট করবা যে 10,000 থেকে 1,00,000 গুণ বড় হয়। 10,000 থেকে 1,00,000 গুণ বড় হয়, একটু কমেন্ট করবা যে কত গুণ বড় হয়ে থাকে। এটা হচ্ছে 10,000 থেকে 1,00,000 গুণ বড় হয়ে থাকে। আর চার্জ নিরপেক্ষতা আমরা সবাই জানি যে পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ, বিকজ এখানে আমাদের প্লাস এবং মাইনাস, তাই না, দুইটাই মিলে নিউট্রাল হয়ে যায়। ইন ডিটেলস এখানে আমাদের সেরকম কিছু কিন্তু নাই। আসো, এখন তুমি মনে রাখবে যে এই যে আমাদের
রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল বা যে কোনো পরমাণু মডেলের সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে আমাদের যে এদের ফ্লগুলা কি ছিল, অর্থাৎ এদের কোন জিনিসগুলা এরা ব্যাখ্যা করতে পারে নাই, ওই জিনিসগুলাতে আমরা বেশি ফোকাস করার চেষ্টা করব। তারপরও যে জিনিসগুলো আমাদের লাগে সেই জিনিসগুলো আমরা তোমাদেরকে বলে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, দেখি কে কে কমেন্ট করলো এর মধ্যে। তামান্না, অর্পা, স্বস্তিকা, তৌফিক, অনিকা, আরবিনা, নুসরাত, আরিজ, শিহাব, তৃষ্ণা ইসলাম। ওকে, ঠিক আছে, দেখি। আচ্ছা দেখো, সেটা হলো যে আমাদের এখানে একটা কথা দেখো লেখা আছে যে গোলাকার পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জবিষ্ট ভারী বস্তু বিদ্যমান, তাই না? এর উপরেই কি একটা কথা লেখা আছে না যে সোলার সিস্টেম মডেল? তোমাকে পরীক্ষা তো সিম্পলি দিয়ে দিতে পারে যে নিচের কোনটি সোলার সিস্টেম মডেল, একদম সহজ যদি এমসিকিউ আছে। সোলার সিস্টেম মডেল কোনটা আমরা সবাই কিন্তু জানি। আমরা এখানে ইন ডিটেলস বেশি সময় নষ্ট করব না। একটা জিনিস একটু খেয়াল করো, নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যা সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। তোমাকে সিম্পলি দিয়ে দিতে পারে যে কোথায় ধনাত্মক চার্জ সংখ্যা সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে, কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। হ্যাঁ, এখন বলতে পারো যে ভাই এত সোজা কোশ্চেন কি আসবে? কখন কোন কোশ্চেন আসবে সেই জিনিসটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে ইজি জিনিস ভুল করা যাবে না। আসতেই পারে কোশ্চেন, যখন আসে কোশ্চেন দিতেই পারে। মানুষের এই যে রক্তের পিএইচ কত, এটা কি কোনো কঠিন কোশ্চেন? এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় কতবার আসছে, তাই না? আমরা সবাই জানি যে রক্তের পিএইচ কত, এটা কঠিন কোশ্চেন, স্টিল ভুল যাবে। তাহলে এরকম ইজি কোশ্চেনগুলো আমরা যেন ভুল না করি, ঠিক আছে? কোথায় থাকে তাহলে? নিউক্লিয়াসে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জগুলো সমান মাত্রায় থাকবে, দ্যাটস ইট। এইটা আমাদের জানতে হবে। সার্থকতাটা দেখি, সার্থকতাটার ভিতরে কি লেখা আছে। এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে সর্বপ্রথম পরমাণু ত্রিমাত্রিক গঠন সম্পর্কে ধারণা দেয়া হয়। তাহলে এইটা একটু আমাকে বলো যে সেটা হচ্ছে যে সর্বপ্রথম পরমাণুর ত্রিমাত্রিক গঠন সম্পর্কে ধারণা দেয়া হয় কোন মডেলের মাধ্যমে? একটু কমেন্ট করো। কমেন্ট সেকশনে যুদ্ধ না করে একটু পড়াশোনার দিকে যদি খেয়াল করো তাহলে বেটার হয়। হ্যাঁ, এই যুদ্ধগুলা খুব বেশি দিন টিকবে না, ঠিক আছে? এই যুদ্ধগুলা বেশি দিন টিকবে না। যে যে কমেন্টই করতেছো না কেন, যদি ভালো কিছু না হয় তাহলে এই কমেন্টগুলো তোমার মনেও থাকবে না, আর তখন হচ্ছে যে এগুলো নিয়ে আফসোস করেও কিছু হবে না, ঠিক আছে? একটু সিরিয়াস হও প্লিজ। তোমাদের এখন, তোমরা জানো যে তোমাদের রিভিউ ট্যুর ক্লাস শুরু হয়ে গেছে, রিভিউ 1 কিন্তু অলরেডি শেষ। একটু সিরিয়াসনেস মনে হয় বাড়ানোর সময় এসে গেছে। আচ্ছা, সুস্বাস্থ্য কামনা কমেন্ট করেছো ত্রিমাত্রিক, ভেরি গুড। নুসরাত, আনিকা, জান্নাতুল ফেরদৌসি, পূজা, নীলা, অর্পিতা, নুসরাত, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা দেখো, আবার আমরা চলে আসি আমাদের এখানে। আমরা দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম ত্রিমাত্রিক গঠন সম্পর্কে ব্যাখ্যা করা গেছে রাদারফোর্ডের পরমাণু মডেলের মাধ্যমে, ঠিক আছে। এবার আমরা সীমাবদ্ধতার মধ্যে যে জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফোকাস দিয়ে দেখার চেষ্টা করবা, সেইটা হলো যে কি কি সে ব্যাখ্যা করতে পারে না। খেয়াল করো, বর্ণালী, আকার আকৃতি, বর্ণালী, আকার আকৃতি এবং কি অস্থায়ী কণিকার আচরণ। অস্থায়ী কণিকার আচরণ আমি এখানে একটু ইজি করে দিই, সেটা হচ্ছে মনে রাখবা কি মনে রাখবা? মনে রাখবা। আতে কি মনে রাখতে বলছি? সেটা হচ্ছে আকার, আকৃতি, আচরণ। আকার, আকৃতি, আচরণ। আকার, আকৃতি, আচরণ, সাথে শুধুমাত্র এক্সট্রা হচ্ছে বর্ণালী। আকার, আকৃতি, আচরণ এবং বর্ণালী, এই চারটা জিনিস ব্যাখ্যা করতে পারে না। রাদারফোর্ডের পরমাণু মডেল কি ব্যাখ্যা করতে পারে না? আমরা এখানে একটু দেখি যে দিয়ে মনে রাখছি আমরা যে রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। মানে কি? আকার ব্যাখ্যা করতে পারবে না, আকৃতি ব্যাখ্যা করতে পারবে না, আচরণ ব্যাখ্যা করতে পারবে না, সাথে একটা আছে সেটা হচ্ছে বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না। সবাই একটু কমেন্ট করো যে কি কি সে ব্যাখ্যা করতে পারবে না। এটা সংক্ষেপে আমরা কি দিয়ে মনে রাখছি, দ্যাটস ইট। তোমার আকার, আকৃতি, আচরণ লেখার কোনো দরকার নাই, তুমি শুধুমাত্র লেখো যে আমরা কি দিয়ে মনে রাখছি। এটা এটা জাস্ট একটু আমাকে কমেন্ট করে জানাও। ভেরি গুড, সেটা হচ্ছে দিয়ে মনে রেখেছি, তাই না? মমতাজ কমেন্ট করেছো, সাদিয়া, জান্নাত, অর্পা, স্বপ্না, ভেরি গুড, ঠিক আছে। তাহলে দিয়ে আমরা মনে রাখলাম যে আকার, আকৃতি এবং আচরণ এবং সেই সাথে বর্ণালী এরা ব্যাখ্যা করতে পারতেছে না। এবার আসো বোরের পরমাণু মডেল। আমরা রাদারফোর্ড পড়ে ফেলছি, এখন আমরা বোরের পরমাণু মডেলটা দেখি।
সি আমার মনে হয় যে স্ক্রিনে একটু প্রবলেম হয়েছে, যার কারণে আমাদের একটু ইন্টারাপশন হচ্ছে, আমি সরি। এখানে এই জিনিসটা জাস্ট একটু বেশি আসছে। ওকে, আমরা দেখতে থাকি। সেটা হচ্ছে যে সীমাবদ্ধতা, রাদারফোর্ডের যে পরমাণু মডেল, সেই রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা আমরা অলরেডি দেখে ফেলছি। এখন বোর পরমাণু মডেলের ভিতরে আমরা পড়া শুরু করি। দেখো, সেটা হচ্ছে বোরের যে পরমাণু মডেল, এই বোরের পরমাণু মডেল অনুসারে কোয়ান্টাম তত্ত্ব অনুসরণ করে মডেলটি করা হয়। এটা কিন্তু ম্যাথ কোশ্চেন কত 93 এবং 94, তাই না? কত সালে আসছে এটা একটু দেখবা। যে সেটা হচ্ছে যে কোয়ান্টাম তত্ত্ব অনুসরণ করে মডেলটি করা হয়, বোর পরমাণু মডেল, সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব অনুসরণ করে করা হয়েছিল। এই জিনিসটা একটু জাস্ট কমেন্ট করে আমাকে জানাও যে সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে কোন মডেলটা করা হয়েছিল। কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে কোন মডেলটা করা হয়েছিল? আচ্ছা, গুড, কোয়ান্টাম মডেল। আচ্ছা, এবার দেখো যে সেটা হচ্ছে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। এখানে একটা কথা লেখা আছে যে স্থির কক্ষপথে প্রদক্ষিণকালে ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। এই স্থির কক্ষপথটাকে আমরা কি বলি? অরবিট বলা হয়। এই জিনিসটা যেন পরীক্ষায় ভুল না যায়। শক্তি স্তর আর অরবিট, তোমরা অরবিট আর অরবিটাল এই দুইটা জিনিসের মধ্যে কোনোভাবেই যেন ভুল না করো। অরবিট এবং অরবিটাল এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু কোনোভাবেই মিস্টেক করা যাবে না। তাহলে অরবিট কি আর অরবিটাল কি? আমাদের মনে রাখতে হবে যে শক্তি স্তর যেটা, সেটা হচ্ছে অরবিট। যেই কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা গ্রহণ করে না, সেটাকে আমরা অরবিট বলি। তাহলে এই অরবিটের ধারণা কোন পরমাণু মডেল অনুসারে পাওয়া যায়? সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল। একটু কমেন্ট করে আমাকে জানাও যে সেটা হচ্ছে যে আমাদের অরবিটের ধারণা কোন পরমাণু মডেল থেকে পাওয়া যায়। একটু কমেন্ট করে জানাও যে অরবিটের ধারণা কোন পরমাণু মডেল থেকে পাওয়া যায়। হ্যাঁ, অলরেডি বলা শুরু করছো। সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল। ভেরি গুড। যে বোরের পরমাণু মডেল, এইটা দিয়ে আমরা কি ব্যাখ্যা করতে পারি? সেটা হচ্ছে যে অরবিটের ধারণা ব্যাখ্যা করতে পারি। এবার ইলেকট্রনের কৌণিক ভরবেগ নামে একটা কনসেপ্ট আছে। ইলেকট্রনের কৌণিক ভরবেগে জাস্ট আমরা সূত্রটা একটু দেখে রাখবো। তোমার পরীক্ষা দেওয়া হতে পারে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র কোনটি। তাহলে mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। mvr ইকুয়াল টু হচ্ছে nh বাই 2 পাই। জাস্ট আমরা একটু দেখে রাখলাম যে এইটা দেখো, আমাদের কিন্তু এখানে এটা ম্যাটেও কিন্তু এসেছিল এর আগে, তাই না? যে সেটা হলো ইলেকট্রনের কৌণিক ভরবেগের যে সূত্র, সেটা হচ্ছে mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। দ্যাটস ইট, আমরা জাস্ট দেখে রাখলাম। এবার চলে আসো, সেটা হচ্ছে যে শক্তি বিকিরণ এবং হচ্ছে যে বর্ণালী সৃষ্টির ধারণা। জাস্ট একটা সূত্র তোমাদের এখানে লাগবে, যেটা হলো যে ডেল ই ইকুয়াল টু E2 মাইনাস E1 ইকুয়াল টু এইচ নিউ। দ্যাটস, এই জিনিসটা আমাদের একটু এখান থেকে দেখে রাখবা। আর এখান থেকে আমাদের ডিটেলস কিছুই লাগবে না। আর বলছিলাম কি, যে যে পরমাণু মডেলটাই আমরা পড়তেছি না কেন, ওই পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এইটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এখন ওইখানে আমরা দিয়ে মনে রাখছিলাম, এখানে দেখি এমন কিছু আছে কিনা যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। দ্বিমাত্রিক কাঠামো সবচেয়ে বড় ত্রুটি, স্টার দিয়ে মনে রাখবা যে সেটা হচ্ছে বোর পরমাণু মডেলের সবচেয়ে বড় ত্রুটি কি? একটু কমেন্ট করো যে সেটা হচ্ছে যে বোর পরমাণু মডেলের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে দ্বিমাত্রিক কাঠামো। বোর পরমাণু মডেলের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে দ্বিমাত্রিক কাঠামো। একটু কমেন্ট করো। কমেন্ট করেছো তাসফিয়া, সন্ধ্যা, ইসরাফিল, নুসরাত, উক্তি, মাহিন, আরবিনা, অ্যান্থনি, মমতাজ, নুসরাত, সৌদা, প্রিয়া, তিশা, স্নেহা, মেহরাব। ওকে, ঠিক আছে। হ্যাঁ, অলরেডি বলছো তোমরা যে
রতন হালদার, তারপরে পূজা, হ্যাঁ রাইট, যেটা হলো দ্বিমাত্রিক কাঠামো। এটা হচ্ছে পরমাণুর কি সবচেয়ে বড় ত্রুটি। আরেকটা ব্যাপার খেয়াল করো, সেটা হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা করতে পারে না। ভেরি ইন্টারেস্টিং না? এই বর্ণালীর ব্যাখ্যা করতে পারে না, রাদারফোর্ডও বর্ণালীর ব্যাখ্যা করতে পারে না, আবার বোরও কি বর্ণালীর ব্যাখ্যা করতে পারে না। আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, তোমাদের অবশ্যই পরীক্ষার জন্য লাগবে। কোনটা জিম্যান প্রভাব আর কোনটা হচ্ছে স্টার্ক প্রভাব, এই দুইটাই কিন্তু তোমাদের লাগবে। দেখো, তোমরা একটা প্লেয়ারের নাম জানো তাই না, মিশেল স্টার্ক। অনেকে জানো, অনেকে হয়তো জানো না। মিশেল স্টার্ক এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ার একজন ফাস্ট বলার, মিশেল স্টার্ক। তো মনে করো যে অনেক সময় মিশেল স্টার্ক যখন বল করে, আমরা বলি কি যে একদম কারেন্টের মতো বল করছে। আগে শোয়েব আক্তার বল করতো, এরপর ডেল স্টেইন ছিল, হ্যাঁ, তারপরে তোমার ব্রেটলি ছিল, আমাদের বাংলাদেশে মাশরাফি বিন মুর্তজা ছিলেন। হয়তোবা তার বল কারেন্টের মতো না হলেও আমরা তো বলতাম তাকে, তাই না, নরাইল এক্সপ্রেস। যাই হোক, তো মিশেল স্টার্ক, এই যে স্টার্ক যখন বল করে তখন সেটা কি বললাম আমরা, যে কারেন্টের মতো বল করে, যে বল একেবারে দেখাই যায় না, এরকম একটা অবস্থা। তো মনে রাখবো যে যেখানে স্টার্কের কথা থাকবে সেখানে তড়িতের কথা থাকবে বা ইলেকট্রিসিটির কথা থাকবে, ঠিক আছে? তাহলে যেখানে তড়িতের কথা থাকবে সেখানে স্টার্কের কথা থাকবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যদি বর্ণালীর রেখাগুলা সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি স্টার্ক প্রভাব। তাহলে চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? জিম্যান প্রভাব, কারণ নাম তো তোমার দুইটা, একটা হলো জিম্যান, একটা স্টার্ক। যদি তড়িৎ হয়ে থাকে তাহলে সেটার অ্যান্সার হবে কি? স্টার্ক। আর যদি চুম্বক হয়ে থাকে তাহলে জিম্যান। শেষ, এখান থেকে আমাদের এর বেশি কিছুই লাগবে না। তবে একটা কোশ্চেন একটু ভালো করে দেখে রাখতে হবে, যে নায়ের মধ্যে আরো দুইটা জিনিস আছে, সে দুইটা জিনিস মেনে চলে না। একটা হলো আপেক্ষিকতার তত্ত্ব, আর একটা হলো অনিশ্চয়তা নীতি। আপেক্ষিকতার তত্ত্ব এবং অনিশ্চয়তা নীতি, এই দুইটা জিনিস সে মেনে চলে না। একটু ভালো করে মনে রাখতে হবে, আপেক্ষিকতার তত্ত্ব এবং অনিশ্চয়তা নীতি সে মেনে চলবে না। তাহলে বোর পরমাণু মডেল কোন তত্ত্ব মেনে চলে না? আপেক্ষিকতার তত্ত্ব মেনে চলে না। আর কোনটা, কোন অনিশ্চয়তা নীতি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটাও সে মেনে চলবে না। তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাবা যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কোন পরমাণু মডেল মেনে চলে না। এত কিছু বললাম আমরা, চলে না চলে না, এটা ফলো করে না, সেইটা ফলো করে না। এবার আমরা দেখি যে তার সাফল্য আসলে কোথায়। তার সাফল্য হচ্ছে এখানেই, যে একক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালীর কিন্তু সে ব্যাখ্যা দিতে পারছে। তোমাকে পরীক্ষায় সিম্পলি বলা হবে যে একক ইলেকট্রন বিশিষ্ট আমাদের বর্ণালীর ব্যাখ্যা কোন পরমাণু মডেল দিয়ে দেওয়া হয়েছে? বোর পরমাণু মডেল। দ্যাটস ইট, আমরা এর বেশি কিছু পড়লাম না। এই যে দেখো, আবার সেই জিনিসটা কিন্তু এখানে আসছে, আমরা উপরে পড়ছিলাম না, যে সেটা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী রিডবার্গের মাধ্যমে আসছিল। আচ্ছা, উপরে দেখো তো এক ইলেকট্রন বিশিষ্ট কারা কারা উদাহরণের মধ্যে দেওয়া আছে। দেখো, যে সেটা হলো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। এদের কথা কিন্তু লেখা আছে যে এরা এদের আয়নের সুষ্ঠু ব্যাখ্যা করতে সক্ষম হয়। দ্যাটস ইট। আর এইখানে একটা কথা, যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বা বোর ব্যাসার্ধ কত? অন্তত তুমি হাইড্রোজেনেরটা মনে রাখবা, 0.53 অ্যাংস্ট্রম। সবাই একটু কমেন্ট করো যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত? হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত? একটু কমেন্ট করো। কে কে কমেন্ট করছো? জান্নাতুল, প্রিয়া, আশা, পূজা, আনিকা, উক্তি, নীলা, নুসরাত, ওকে, সুস্বাস্থ্য, ভেরি গুড। আচ্ছা, রিডবার্গ ধ্রুবকের নির্ণীত মান কত? তোমরা সবাই এগুলো মুখস্থ রাখছো আগের থেকেই, যে রিডবার্গ ধ্রুবকের আমাদের নির্ণীত মান কত? 1097, সাথে হচ্ছে 39। এভাবে পড়লে পরে ইজি হবে তোমার জন্য, যে আগে আছে 1097, তারপরে আছে 39। পরীক্ষালব্ধ মান কত? 1097 জায়গায় 96, আর এখানে হচ্ছে 78। এটা তুমি একবার দুইবার রিডিং দিবা যাতে তোমার ভালো করে মনে থাকে। তবে কোনোভাবেই যেটা ভুল করা যাবে না সেটা হচ্ছে পার সেন্টিমিটার। সবাই একটু কমেন্ট করবা যে সেটা হচ্ছে যে রিডবার্গ ধ্রুবকের যে একক সেটা কি, রিডবার্গ ধ্রুবকের এককটা কি, সেটা হচ্ছে পার সেন্টিমিটার। আমরা অনেকেই জানি, অনেক সময় অনেক ধ্রুবকের কিন্তু একক আবার থাকেও না। তো এই ক্ষেত্রে যেন এগুলো আমরা ভুল না করি। পার মিটার তোমাকে দিয়ে দিতে পারে, পার ন্যানোমিটার তোমাকে দিয়ে দিতে পারে। তো একটু খেয়াল রাখবো যে সেটা হচ্ছে ন্যানোমিটার দিয়ে দিলে তার আগে হয়তো 10⁻⁻² এরকম কিছু দেওয়া থাকতে পারে। তাহলে একক কোনটা দিচ্ছি নর্মালি আমরা এটা খেয়াল রাখবো। আর সাধারণত থাকে হলো পার সেন্টিমিটার, এটা একটু যেন খেয়াল রাখি আমরা। সহজ জিনিস, ইনশাল্লাহ আমাদের ভুল হবে না। আর ইলেকট্রনের কক্ষপথ দ্বিমাত্রিক সমতলীয়, স্টার দিয়ে মনে রাখতে হবে। সেটা হচ্ছে বোর পরমাণু মডেল অনুসারে, বোর পরমাণু মডেল অনুসারে আমাদের ইলেকট্রনের কক্ষপথ কেমন? বোর পরমাণু মডেল অনুসারে, সবাই একটু কমেন্ট করো, বোর পরমাণু মডেল অনুসারে আমাদের ইলেকট্রনের কক্ষপথ কেমন? ভেরি গুড।
স্বপ্না কমেন্ট করেছো, ফাতেমা, আফরা, আরবিনা, জান্নাতুল, সৌদা কমেন্ট করেছো, সৃষ্টি, মেডি ড্রিমার, জান্নাতুল তুমি কমেন্ট করেছো বৃত্তাকার। এটা কিন্তু বৃত্তাকার না, এটা হচ্ছে দ্বিমাত্রিক সমতলীয়, ঠিক আছে। আচ্ছা, ব্যাসার্ধ নির্ণয় করা যায়, আমাদের ওর ভিতরে ডিটেলস আমাদের দরকার নাই। আমরা খালি এইটুকু দেখব যে সেটা হচ্ছে শক্তির নির্ণয় করা যায়। হ্যাঁ, কি নির্ণয় করা যায়? শক্তি নির্ণয় করা যায়। শক্তি নির্ণয়ের জন্য সূত্রটা দেখো কি দেওয়া আছে, একটু রিডিং দিয়ে যাবে। সেটা হচ্ছে যে En ইকুয়াল টু E1 প্লাস 1/n²। একবার জাস্ট রিডিং দিয়ে দেখে রাখবা। আচ্ছা, এইখানে দেখো একটা কোশ্চেন কিন্তু খুব স্পষ্ট এবং ক্লিয়ারলি দেওয়া আছে। আমরা বলছিলাম না বোর পরমাণু সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে তার দ্বিমাত্রিক কাঠামো। বোর পরমাণুর সবচেয়ে বড় ত্রুটি আর সবচেয়ে বড় সাফল্য কি? যেখানে সবচেয়ে বড় ত্রুটি থাকে সেখানে সবচেয়ে বড় সাফল্যও থাকে। তাহলে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে কি? পরমাণুর কক্ষপথের স্থায়িত্ব ব্যাখ্যা। পরমাণুর কক্ষপথের স্থায়িত্ব ব্যাখ্যা। জাস্ট একটু কমেন্ট করবা যে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে স্থায়িত্ব। দ্যাটস ইট, এইটুক বললেই হবে যে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে স্থায়িত্ব। এইটুক খালি একটু কমেন্ট করো। আশা কমেন্ট করেছো, স্বস্তিকা কমেন্ট করেছো, অরবিনা, অদিতি, মিষ্টি, মারিয়া, মেহরাব, সুস্বাস্থ্য, অপু, অর্পণ, প্রিয়া, ফাতেমা, তামান্না, অর্পিতা, থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে পরমাণু কক্ষপথের স্থায়িত্ব ব্যাখ্যা। এরপর একটা জিনিস আছে, জাস্ট রিডিং দিবে। আমাদের হচ্ছে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে কি কি পার্থক্য আছে না আছে একটু রিডিং দিবা। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে ম্যাক্সওয়েলের সাধারণ বলবিদ্যার উপর একটা কথা লেখা আছে, আর এখানে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের কথা লেখা আছে। তোমরা কিন্তু একটা কথা ওই সময় পড়ছো যে বোর পরমাণু মডেল কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তাহলে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে যদি হয় তাহলে ওর সাথে কোন নামটা থাকবে? নিশ্চয়ই প্লাঙ্ক, ম্যাক্স প্লাঙ্ক। দুইটাই ম্যাক্স, এই জন্য কিন্তু পরীক্ষায় ভুল হয় বেশি। দুইটাই যেহেতু ম্যাক্স এই জন্যই কিন্তু এটা পরীক্ষায় ভুলও হয় বেশি। দেখো এখানে কিন্তু ম্যাক্সওয়েল, হ্যাঁ এটা খেয়াল রাখবা। এখানে কি? এখানে কিন্তু ম্যাক্সওয়েল আর এখানে হচ্ছে আমাদের ম্যাক্স প্লাঙ্ক। এই জিনিসটা যেন মনে থাকে, হ্যাঁ এটা ভুল করা যাবে না। আর এই জিনিসটা একটু উপরেই কিন্তু আমরা দেখছিলাম যে স্থায়িত্ব, তাই না? এই স্থায়িত্বের কথা বলছি, এই মডেল অনুসারে পরমাণুর স্থায়িত্ব আছে। তার মানে আমরা বললাম না যে বোর পরমাণু মডেলের সবচেয়ে বড় সাফল্য কি? সে স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে। আর এইখানে কি লেখা আছে? তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করা যায় না, তো স্থায়িত্বের প্রশ্নই আসতেছে না। তাহলে আমরা কিন্তু উপরে জাস্ট এই পার্থক্যগুলো আমরা একবার রিডিং দিব যাতে করে আমাদের এগুলা ভুল না যায় পরীক্ষায়, ঠিক আছে? দেখি কে কে কমেন্ট করলো এর মধ্যে। আশা, নুসরাত, শিহাব, আনিকা, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, রাইট। তরঙ্গ বলবিদ্যা ও শ্রোডিঞ্জারের সমীকরণ। দেখো একটু আগে কিন্তু আমরা এই জিনিসটা পড়ে আসছি, কি বলো যে আমাদের ডি ব্রগলি দ্বৈত ধর্ম আবিষ্কার করেছেন। ডি ব্রগলি দ্বৈত ধর্ম আবিষ্কার করেছেন, ডি দিয়ে মনে রাখছিলাম দ্বৈত, তাই না? আমরা এটা জানি। আর বলছিলাম যে তোমাদের ব্রগলির সমীকরণটা একবার দেখে রাখতে, যে কি ল্যামডা ইকুয়াল টু h/m নিউ। এইখানে একটা কথা অবশ্যই খেয়াল রাখবো, যে সেটা হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে ব্যবহার করে ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে। জাস্ট এইটুকু একটু কমেন্ট করে আমাকে জানাও যে সেটা হলো শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরির জন্য কোন ধর্মকে কাজে লাগানো হয়? কোন ধর্মকে কাজে লাগানো হয়? এইটা জাস্ট একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ ইসরাফিল করে দিলাম। দেখো ভাই এবার ক্লিয়ার দেখতে পাও কিনা? আমার মনে হয় এবার একটু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, মোহাম্মদ দিদার, ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, নুসরাত, পূজা, অর্পা, জান্নাত, অর্পিতা, সাব্বির, ভেরি গুড ভেরি গুড। সেটা হচ্ছে আমরা পড়ে গেছি, তাই না? আচ্ছা, তোমাদের বলছিলাম যে হাইজেনবার্গের তরঙ্গ সমীকরণটা আমরা সামনেই পাবো। এই যে দেখো পেয়ে গেছি। আমরা কি বলছিলাম যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কোন পরমাণু মডেল মেনে চলে না? দেখি কারো মনে আছে? একটু কমেন্ট করো তো। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কোন পরমাণু মডেল মেনে চলে না বা ব্যাখ্যা করা যায় না? দেখি একটু আগেই কিন্তু পড়ছিলাম, দেখি কারো মনে আছে কিনা। সুস্বাস্থ্য, নুসরাত, সুরায়া, ভেরি গুড, জান্নাতুল, নীলা। বোর মডেল, তাই না? একটু আগেই আমরা পড়লাম যে বোর মডেল দিয়ে আমাদের অনিশ্চয়তা নীতি ব্যাখ্যা করা যায় না, তাই না? আর এইখানেই কিন্তু সেই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা দেওয়া আছে, তাই না? তো তুমি ভরবেগ এবং অবস্থান দুইটাই একই সাথে জানতে পারবা না। ইন ডিটেলস তো আর আমাদের এখন দরকার নাই, তাই না? বলো, আমরা জাস্ট জিনিসটা জেনে রাখি
যে আমাদের সোজা কথা, তুমি যদি ভরবেগ জানো, অবস্থান জানো না, অবস্থান জানলে ভরবেগ জানো না, সিম্পল কনসেপ্ট। আমরা জাস্ট ওইটুকুই পড়ে রাখছি যে কোনটা দ্বারা ব্যাখ্যা করা যায়, কোনটা দ্বারা যায় না। এবার আসো শ্রোডিঞ্জারের তরঙ্গ বলবিদ্যার সমীকরণ। শ্রোডিঞ্জারের তরঙ্গ বলবিদ্যার সমীকরণ থেকে আমার কতটুক লাগবে সেটুকুই আমরা দেখি। সেইটা হইল যে ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। এই যে চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটা কি একটু বলবা? বলো তো, এনিওয়ান একটু কমেন্ট করে দেখি তো তোমরা চিনো কিনা এই চিহ্নটা কি। ফিরোজ আলম খান বিশাল বড় একটা কমেন্ট করছো, সম্ভবত শুয়ে পড়ছো ফোনের উপর, তাই না? আচ্ছা, অরবিনা কমেন্ট করেছো, আফরা কমেন্ট করেছো, ভেরি গুড, সবাই চিনি আমরা, এটা সাই, এটাকে বলা হয় সাই। সাই এর মান ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। তরঙ্গের তীব্রতার কি সমানুপাতিক? ব্যস্তানুপাতিক পরীক্ষায় কিন্তু দিয়ে দেওয়া হবে। সমানুপাতিক শব্দটা সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও। এই সিম্পল জিনিস পরীক্ষায় ভুল হয়ে যাবে, যে সেটা হচ্ছে তরঙ্গ বলবিদ্যার সমীকরণে সাই এর মান ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার কি সমানুপাতিক। এই সমানুপাতিকটা একটু কমেন্ট করো। আচ্ছা, এবার আসি আমাদের খুবই 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 এই চ্যাপ্টারের একটা কোর আলোচনার জায়গা, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা থেকে এর আগে বহুবার কোশ্চেন আসছে, আমরা কোয়ান্টাম সংখ্যাটা একটু ভালো করে পড়ার চেষ্টা করব। এই জায়গাটা কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, দেখো, প্রথমেই যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কয় ধরনের আছে। সেটা হচ্ছে 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে, তাই না? 4টা কোয়ান্টাম সংখ্যা আমরা বলি। সেটা হলো 1 নাম্বার প্রধান, অ্যাজিমিউথাল, চুম্বকীয় এবং ঘূর্ণন। 4টা আছে, তাই তো? তোমার কি লাগবে এখান থেকে? প্রথম কথাটা বলে দেই, এই কোয়ান্টাম সংখ্যা কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, কোনটা দ্বারা কি বুঝায়, এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনটা কি দ্বারা প্রকাশ করা হয় এবং কোনটা কি নির্দেশ করে। একটু পরে একটা বক্স আমরা দেখবো এবং বক্সের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখান থেকে দেখা শুরু করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা এন দ্বারা প্রকাশ করি, তারপর অ্যাজিমুথালকে আমরা বলি সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম, এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এস। খুব ভালো করে বোঝা যাচ্ছে, চুম্বক মানে ম্যাগনেট, তাহলে এম থেকে এম আসছে, স্পিন এস থেকে এস আসছে, তাই না? এগুলা কিন্তু এখন আমরা ইন ডিটেলস পড়বো না, আমরা ভিতরে চলে যাই, যে সেটা হচ্ছে এখানে আসলে এদের মধ্যে কি লেখা আছে একটা একটা করে আমরা দেখি। দেখো, কোয়ান্টাম সংখ্যা প্রথম যেটা আসছে সেটা হচ্ছে এন। তার মানে কি? এটা হলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা ব্যবহার করা। এবং দেখো কার নাম আসছে? বোর। কার নাম? বোর। এরপরে দেখো তাৎপর্য, 100% ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তাৎপর্য কিন্তু সবারই পড়তে হবে, 100তে 100% ইম্পর্টেন্ট। তাৎপর্য কি? শক্তি স্তরের আকার সম্পর্কে জানতে পারবা এবং প্রধান বর্ণালী রেখা ব্যাখ্যা করার জন্য। তার মানে আকার এবং বর্ণালী। তাহলে আমাকে সবাই একটু একটু করে কমেন্ট করে যাও, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি কি জানতে পারি। সবাই কমেন্ট করো আকার প্লাস বর্ণালী। সবাই একটু কমেন্ট করো আকার প্লাস বর্ণালী। ভেরি গুড। স্বপ্না কমেন্ট করেছো, আনিকা কমেন্ট করেছো, আফিয়া ভেরি গুড, জান্নাতুল ফেরদৌসি, অহনা, পূজা চ্যাটার্জি, ইসরাফিল আহমেদ, স্নেহা কমেন্ট করেছো, অল্পা কমেন্ট করেছো, ভেরি গুড। আকার এবং বর্ণালী সম্পর্কে আমরা জানতে পারি। এরপরে আসো সহকারী কোয়ান্টাম সংখ্যা। খেয়াল করো, ভালো করে খেয়াল করো, সহকারীতে কি আছে? স আছে, সমারফিল্ডেও স আছে। আমরা মনে রাখবো সহকারী সমারফিল্ড, স দিয়ে মনে রাখবো সহকারী সমারফিল্ড। কি জানতে পারবা? সহকারী এবং সমারফিল্ড তুমি এখানে পড়ছো। এরপরে চলে আসো, তুমি এখানে জানছো শক্তি স্তর। কি জানছো? শক্তি স্তর। শক্তি স্তরকে ভাগ করে দাও। তুমি যদি শক্তি স্তরকে ভাগ করো তুমি কি পাবা? উপশক্তি স্তর পাবা। তুমি শক্তি স্তরকে ভাগ করলে কি পাবা? উপশক্তি স্তর পাবা। বর্ণালী রেখা ছিল, এবার কি করবা? বর্ণালী রেখাকেও ভাগ করে দাও। তুমি যখন শক্তি স্তর পাইছো, শক্তি স্তরকে ভাগ করে দিছো, উপশক্তি স্তর পাইছো। বর্ণালী পাইছো, বর্ণালীকে ভাগ করে দাও, কি পাবা? বর্ণালীতে সৃষ্ট সূক্ষ্ম রেখা পাবা। তাহলে বর্ণালী রেখা পাইলাম আর উপশক্তি স্তর পাইলাম। সবাই কমেন্ট করো উপ প্লাস রেখা, উপ প্লাস সূক্ষ্ম রেখা, উপ প্লাস সূক্ষ্ম রেখা। খেয়াল করো, খুবই টেকনিক্যাল ব্যাপার কিন্তু। প্রধান যেটা কোয়ান্টাম সংখ্যা, ওইটা দিয়ে তুমি দুইটা জিনিস জানতে পারছো, একটা হচ্ছে আকার আর একটা হলো বর্ণালী। কিসের আকার? শক্তি স্তর। তাহলে শক্তি স্তর ছিল, বর্ণালী ছিল। শক্তি স্তরটাকে ভেঙে দিলাম, তাহলে উপ হয়ে গেল। আর যেটা বর্ণালী ওইটাকে ভেঙে দিলাম, তাহলে সূক্ষ্ম রেখা হয়ে গেল। তাহলে ওই দুইটাকে ভাঙলে যা পাওয়া যায় সেটা তুমি কি দিয়ে পাইতেছো? সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সমারফিল্ডের কোয়ান্টাম সংখ্যা দিয়ে তুমি পাচ্ছ। দ্যাটস ইট। এটা কি মনে রাখা খুব কঠিন? এটা কিন্তু মনে রাখা একেবারেই কঠিন কিছু না। এইসব সিম্পল জিনিস পরীক্ষায় ভুল করা যাবে না, কোনোভাবেই না। এগুলার চাইতেও জটিল কোশ্চেন আছে, কিন্তু এগুলোই যদি আমরা না পারি তাহলে জটিল কোশ্চেন আমরা কিভাবে পড়বো, তাই না বলো?
আমরা মোটামুটি পাবো। এবার আসি, সেটা হলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। সবাই জানি যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, যখন আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার কথা বলি এখানে আমরা এম যাই। তা আমরা কি উপরে একটা জিনিস পড়ে আসছিলাম যে স্টার্ক প্রভাব এবং হচ্ছে আমাদের জিম্যান প্রভাব, তো ওইখানে কি এরকম একটা কথা ছিল চুম্বকের সাথে জিম্যানের কথা কি ছিল? উপরেই পড়ে ফেলছি না? তাহলে চুম্বকের সাথে কার নাম থাকবে? জিম্যানের নাম থাকবে। এবার আসো যে তুমি এখানে কি পাইতেছো, ত্রিমাত্রিক বিন্যাস, ত্রিমাত্রিক বিন্যাস। এবং তুমি দেখো যে এই ত্রিমাত্রিক বিন্যাসে কি হয়ে যাবে, রেখাগুলো বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ তোমার কি থ্রি ডাইমেনশন যদি তুমি বলো, চিন্তা করো এক্স ওয়াই জেড। আমার ছবিটা এখানে ভালো হয় নাই, অর্থাৎ আমাদের থ্রি ডাইমেনশনাল আমরা যদি একটা স্ট্রাকচার চিন্তা করি, তাহলে এই স্ট্রাকচারের দিকে বর্ণালীগুলা কোনটা কোন দিকে যাবে, বর্ণালী রেখাগুলা কোনটা কোন দিকে ভাগ হয়ে যাচ্ছে সেটা তুমি জানতে পারবা। অর্থাৎ তুমি ত্রিমাত্রিক বিন্যাসও জানতে পারবা, রেখাগুলো যে এই দিকে বিভক্ত হয়ে যাবে বিভিন্ন দিকে সেটাও তুমি জানতে পারবা। তার মানে ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে ত্রিমাত্রিক বিন্যাস, তারপরে তুমি মনে রাখবা যে তিন দিকে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে তুমি লিখবা, কমেন্ট করে আমাকে জানাও যে থ্রি এবং সেই সাথে কি হবে, বিভক্ত। থ্রি এবং সেই সাথে কি হবে, বিভক্ত। তাহলে তিন দিকে বিভক্ত হয়ে যাবে। তাহলে তিন দিকে বিভক্ত হয়ে যাবে কার মাধ্যমে, মনে রাখবো এটা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা এটা জানতে পারি। এরপরে আমাদের লাস্ট যে জিনিসটা আছে সেইটা হইলো ঘূর্ণন। তুমি যদি ঘূর্ণন নাও পড়ো তাও কিন্তু কোনো সমস্যা নাই, কারণ তুমি উপরের তিনটাই টেকনিক্যালি মনে রাখছো। এখন তুমি এইখানে যে জিনিসটা ভুল হইতে পারে সেটা জাস্ট আমি তোমাকে একটু বলে দিই। সেটা হলো যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সাহায্যে ইলেকট্রনের চুম্বক ধর্ম ব্যাখ্যা করা যায়। এইটা পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট এবং এইটা পরীক্ষায় ভুল হওয়ার চান্সও 100%। কেন? তুমি চিন্তা করবা যে ইলেকট্রনের চুম্বক ধর্ম ব্যাখ্যা করা যায় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, খুব ইন্টারেস্টিং। কিন্তু ইলেকট্রনের চুম্বক ধর্ম ব্যাখ্যা করা যায় কি দিয়ে? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দিয়ে। এটা কিন্তু মাথায় সহসা আসবে না। একটু কমেন্ট করে আমাকে লাস্ট একটু জানাও এখান থেকে যে ইলেকট্রনের চুম্বক ধর্ম ব্যাখ্যা করা যায় কোন কোয়ান্টাম সংখ্যা দিয়ে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, তৌফিক কমেন্ট করেছো, পূজা কমেন্ট করেছো, আফরা, ইসরাফিল, অর্পা, স্বপ্না, আনিকা কমেন্ট করেছো, অর্পিতা কমেন্ট করেছো। ভেরি গুড। তার মানে কি আমরা চারটা কোয়ান্টাম সংখ্যা কি দিয়ে প্রকাশ করে এবং কোনটা দিয়ে কি আমরা কিন্তু পড়ে ফেলছি। এর বেশি ডিটেলস আমাদের এখানে দরকার নাই। আমরা জাস্ট এর পরের টপিক্সে আমরা চলে আসবো। আমাদের ক্লাস কিন্তু খুব দ্রুত আগায় যাচ্ছে। মোটামুটি আমরা কিন্তু আর বেশি খুব যে সময় লাগবে আমাদের তা কিন্তু না। হ্যাঁ, আমরা মোটামুটি দেখবা যে আমাদের কিন্তু ক্লাস শেষের দিকে চলে যাবে আস্তে আস্তে। তোমরা জাস্ট আমাদের সাথে থাকো এবং তোমাদের পার্টিসিপেশন অব্যাহত রাখো। জানো যে তোমরা এইখান থেকে যে কোশ্চেনগুলো আছে এটা এতই টেকনিক্যাল, এইটা কোনোভাবে ভুল করা যাবে না। এতবার তোমার এখান থেকে প্রশ্ন আসছে, বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তোমরা বোর্ড পরীক্ষায় দেখবা। তোমাদের অনুশীলনী খুললেই দেখবা এই টাইপের কোশ্চেন আছে, যে 3D দিয়ে বলা থাকবে যেখানে ইলেকট্রন কয়টা, তারপরে 4s দিয়ে বলা থাকবে যেখানে অরবিটাল সংখ্যা কেমন। এগুলো কিন্তু কোশ্চেন অহরহ আসে। তো এইটা পারার জন্য আমাদের এই জিনিসটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। সেটা হলো কি, যে আমাদের প্রতিটা অরবিটালে, খেয়াল করো যে প্রতিটা অরবিটাল, হ্যাঁ, প্রতিটা অরবিটালে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত হইতে পারে আমরা একটু দেখি। প্রতিটা অরবিটালে আমাদের ইলেকট্রন সংখ্যা হইতে পারে দুইটা। তাহলে একটু কমেন্ট করো যে প্রতিটা অরবিটালে সর্বাধিক ইলেকট্রন কয়টা হইতে পারে। দুইটা। আচ্ছা, যে কোনো শক্তি স্তরে সর্বাধিক অরবিটাল সংখ্যা হতে পারে কত? এন স্কোয়ার। এটা একটু জায়গায় রাখো, যে সেটা হচ্ছে যে কোনো শক্তি স্তরে সর্বাধিক অরবিটাল সংখ্যা হতে পারে কত? এন এর স্কোয়ার। তো আমরা মোটামুটি জানি যে এন স্কোয়ার, এটা আমাদের আলাদা করে লেখার কোনো কিছু নাই। আর যে কোনো শক্তি স্তরে দেখো, খেয়াল করো, যে কোনো শক্তি স্তরের কথা যখন তোমাকে আলাদাভাবে বলা হবে, যে কোনো শক্তি স্তর, তখন সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? 2n এর স্কোয়ার। 2n এর স্কোয়ার, এই জিনিসটা আমরা খেয়াল রাখি। যে কোনো শক্তি স্তর যদি বলে, শক্তি স্তর যদি বলে এবং সেখানে যদি সর্বাধিক ইলেকট্রন সংখ্যা বলে, তাহলে সেটা কত হবে? 2n স্কোয়ার। এইটা তোমাদের পরীক্ষায় সর্বাধিকবার আসছে, যে সেটা হচ্ছে যে কোনো শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত? 2n স্কোয়ার।
এটা তোমাদের লাগবে। আর উপশক্তি স্তরের কথা এখন বলতে পারো যে ভাই এটা কি টেকনিক দিয়ে মনে রাখবো, এত তো মনে থাকে না, 2n², কোথায় আবার n আছে, কোথায় শুধু 2, কোথায় আবার l, টেকনিক শিখাই দিচ্ছি। মাথা ঠান্ডা রাখো, টেকনিকটা শিখে ফেললেই দেখবা এটা একদম সস্তা হয়ে গেছে। সেটা কি, উপ যদি থাকে, কোথাও যদি উপ শব্দটা লেখা পাইছো, কি লেখা থাকতে হবে, উপ লেখা থাকতে হবে। উপ লেখা যদি থাকে তাহলে অবশ্যই l+1 তুমি পাবা। উপ শব্দটা যদি থাকে তার মানে অবশ্যই তুমি 12+1 শব্দটা পাবা। একটু কমেন্ট করো যে কোন শব্দটা থাকলে 12+1 আমরা বুঝবো, শব্দটা খালি কমেন্ট করবা যে কোন শব্দটা থাকলে অবশ্যই 12+1 সেখানে থাকবেই, এটা একটু কমেন্ট করো। দেখি তোমরা ক্লাস ঠিক মতো করতেছো কিনা, নাকি সব পারো, সব শিখে ফেলছো। ভেরি গুড। যে সেটা হচ্ছে উপ শব্দটা থাকলে অবশ্যই অবশ্যই তোমার অ্যান্সারে কি থাকবে, 12+1। এবার আসো, কমন সেন্স খাটাতে হবে। অরবিটাল বলছে, ইলেকট্রন বলছে, অরবিটাল বলছে, ইলেকট্রন বলছে, উপ তুমি তো পেয়ে গেছো, তার মানে তোমার অবশ্যই 12+1 তো থাকবেই, এতে কোনো ডাউট নাই। এখন কথা হচ্ছে আগে কিছু আছে নাকি আগে এখানে কিছুই নাই, অর্থাৎ 2 আছে অথবা 2 নাই, কোনটার ক্ষেত্রে, অরবিটাল বড় হয় নাকি ইলেকট্রন বড় হয়? অরবিটালে ইলেকট্রন থাকে, তাহলে আমাদের অরবিটালের চাইতে কি ইলেকট্রনের সংখ্যা সবসময় বেশি হবে। অরবিটাল যদি একটা হয়, ইলেকট্রন হইতে পারে 5টা, ইলেকট্রন হইতে পারে 10টা। সে উদাহরণ দিচ্ছি, জীবনেও না, জাস্ট বলতেছি কথার কথা। অরবিটালের চাইতে তো ইলেকট্রনের সংখ্যা সবসময় বেশি হবে। তাহলে খেয়াল করো তো, যখন ইলেকট্রনের কথা বলছে তখন আগে 2 আছে, যখন অরবিটালের কথা বলছে তখন এই 2টা নাই। তাহলে জাস্ট একটু সহজে বলো যে ইলেকট্রন থাকলে 2 থাকবে, ইলেকট্রন থাকলে 2 থাকবে। একটু কমেন্ট করে আমাকে জানাও, ইলেকট্রন থাকলে 2 থাকবে। ভেরি গুড। ইলেকট্রন থাকলে কি থাকবে, 2 থাকবে, সিম্পল কনসেপ্ট হয়ে গেল, শেষ তো। এইটুক তো পারছি, এইটুক পারছি কিনা, এইটুক যদি পারি এবার উপরে আসো। খেয়াল করো, যখন শক্তি শব্দটা আছে, উপ আছে, উপ নাই, কি আছে, শক্তি। যখন শক্তি শব্দটা আছে তখন n² অবশ্যই আছে। যখন শক্তি শব্দটা আছে তখন n² অবশ্যই আছে। এখন বলো, অরবিটাল বড় নাকি ইলেকট্রন বড়? ইলেকট্রন বড়। ইলেকট্রন থাকলে 2 থাকবে, ইলেকট্রন না থাকলে 2 থাকবে না, সহজ কথা। শক্তি থাকলে n² থাকবে, ইলেকট্রন বললে আগেরটার মতো 2 থাকবে, ইলেকট্রন না থাকলে 2 থাকবে না, বাকি থাকলো যা সেটার অ্যান্সার 2। আর কারো ডাউট আছে? সবাই একটু কমেন্ট করে বলো, কারো কোনো ডাউট আছে? এটা এটা মনে রাখতে কারো কষ্ট হবে? একটু কমেন্ট করে আমাকে জানো যে এইখানে আর কোনো প্রবলেম আছে কিনা। আমার তো মনে হয় না যে এখন এখন তো আমরা চোখ বন্ধ করে এমসিকিউ সলভ করতে পারবো। প্রত্যেক অরবিটাল বলছে, উপশক্তি স্তর বলছে, কি বলছে না বলছে এত ঘাটাঘাটির দরকার নেই, জিনিস শিখে ফেলছি আমরা, আমরা অলরেডি জিনিস শিখে ফেলছি। এখন আমাদের এটা নিয়ে খুব বেশি প্রবলেম হবে না ইনশাল্লাহ। দেখি আমাকে একটু জাস্ট কমেন্ট করে আমাকে জানাও যে সব ঠিক আছে কিনা। ঠিক আছে, ক্লিয়ার আছে? ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ যে বুঝতে পারছো সবাই। তোমরা ফোকাস আছো বলেই তোমরা বুঝতে পারছো, এটা আসলে তোমাদেরই ক্রেডিট যে তোমরা ফোকাসড আছো। প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা ডিটেলস খুব বেশি আমাদের লাগবে না, আমরা উপরে যেটা পড়ছি ওইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর বেশি যদি আমরা একটু দেখি, ভাইয়া লাস্ট একবার সামারি দিন প্লিজ। ডেফিনেটলি, থ্যাংক ইউ তৌফিক আমাকে এটা মনে করায় দেওয়ার জন্য। আমি আরেকবার তোমাদেরকে এটা একটু পড়াই দিই। দেখো, আচ্ছা একটু ভেঙে চুরে বলি, সেটা হচ্ছে যদি উপশব্দটা থাকে, যদি উপশব্দটা থাকে তাহলে অবশ্যই 12+1 থাকবে।
যদি উপশব্দটা থাকে অবশ্যই 12+1 থাকবে। অরবিটাল বেশি থাকে না ইলেকট্রন বেশি থাকে? ইলেকট্রন বেশি থাকে। তাহলে উপ আগে তো আছেই, অ্যান্সারে অবশ্যই 12+1 থাকবে। যদি ইলেকট্রন বলে আগে 2 থাকবে, আর যদি অরবিটাল বলে তাহলে শুধু 12+1 থাকবে, আগে 2টা থাকবে না। যদি শক্তি বলে, শক্তি স্তর বলে, অবশ্যই n² থাকবে, অবশ্যই n² থাকবে। যদি ইলেকট্রন বলে, ইলেকট্রন বেশি থাকে না অরবিটাল বেশি থাকে? ইলেকট্রন বেশি থাকে। ইলেকট্রন বললে 2 থাকবে, ইলেকট্রন না বললে 2 থাকবে না। দ্যাটস ইট। আর একটা যেটা বাকি আছে ওইটার অ্যান্সার 2। আমার মনে হয় এবার মোটামুটি বুঝতে পারছো, কারণ আমি সামারাইজটা করে দিলাম তোমাদের। আচ্ছা, ঠিক আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের কি পড়তে হবে আমরা দেখি। প্রধান কক্ষপথ, এগুলো আমরা উপরে পড়ে আসছি। দেখো যে কি জানা যায় সেটাও আমরা উপরে পড়ে আসছি। এখান থেকে আমাদের ভিতরে খুব বেশি ডিটেলস আমাদের লাগবে না, শুধু এই জায়গায় একটু পড়াশোনা আছে। সেই পড়াশোনাটা কি? ও, সামারি করতে বললাম সৌমিক, আর নাম হলো তৌফিক। ক্লিয়ার ভাইয়া, ধন্যবাদ। না না ভাইয়া, তোমাকে অবশ্যই ক্রেডিট দিয়ে দিলাম। সৌমিক, তোমাকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। এগুলা বাংলা পড়াশোনা, রিডিং পড়তে হবে। এখানে কি কি আছে তোমরা এগুলো সারা জীবন পড়ে আসছো। এই SPDF এর মধ্যে আমি যাব না, এগুলা খুব ইজি জিনিস, তোমরা সবাই এগুলা পারো। কোনটায় কি আছে না আছে, কত দিয়ে কত গুণ করতে হয়, এগুলো নিয়ে আমরা সময় নষ্ট করব না। আমরা জাস্ট এটা কিন্তু উপরে পড়ে ফেলছি। ওই যে ভাঙলে কি হবে, দ্বিতীয়টাতে কি হবে, উপশক্তি স্তরের আকৃতি জানতে পারবা। আর কি জানতে পারবা? সূক্ষ্ম রেখা জানতে পারবা। চুম্বকীয় তো উপরেই পড়ে ফেলছো, চুম্বকীয়তে কি জানতে পারবা বলো? চুম্বকীয় ক্ষেত্রে আমরা কি কি জানতে পারি? ত্রিমাত্রিক জানতে পারি এবং বিভক্ত হয়ে যায় সেটা জানতে পারি, তাই না? ওগুলাই এখানে লেখা আছে, দেখো। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, বলছিলাম যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বুঝতে পারি, সেটা হলো চুম্বক ধর্ম সম্পর্কে জানতে পারি, তাই না? এটা আমরা একটু দেখব। আচ্ছা, এবার আসো অরবিট এবং অরবিটাল। এই অরবিট এবং অরবিটাল নিয়ে কি আমরা দিন শেষে মারামারি করব? না না, আমরা এটা নিয়ে কোনো মারামারি করব না। সেটা হচ্ছে অরবিট এবং অরবিটালের মধ্যে কথা হলো যে প্রধান কোয়ান্টাম সংখ্যার যে মান n, এটা অনুযায়ী আমরা KLMNও এভাবে প্রকাশ করতে পারি। আর সম্ভাব্য চতুর্দিকে ইলেকট্রন আবিষ্কার করার সম্ভাব্য অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে অরবিটাল। তোমার পরীক্ষা না এভাবে দিয়ে দিতে পারে, যদি একদম বললাম না একদম ইজি MCQ তো দেয় অনেক সময়, যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের সম্ভাব্য অঞ্চলকে কি বলা হয়? সম্ভাব্য অঞ্চলকে কি বলা হয়? সম্ভাব্য অঞ্চলকে বলা হয় হচ্ছে অরবিটাল। সম্ভাব্য অঞ্চলকে কি বলা হয়? অরবিটাল বলা হয়। দ্যাটস ইট, এটুকু আমরা জানলাম। আচ্ছা, তোমরা অনেকে জানো যে সেটা হচ্ছে এস অরবিটালের কি নাই? এস অরবিটালের দিক ধর্ম নাই, এস অরবিটালের দিক ধর্ম নাই। আর এখানে আমরা বলি যে সেটা হচ্ছে এই যে তোমরা পড়ছো এস, পি, ডি এবং এফ, 0, 1, 2, 3, আমরা তো জিনিসটা জানি তাই না, যে সেটা হচ্ছে যে এই 0, 1, 2, 3 এদেরকে দ্বারা কি বোঝায়? এই 0, 1, 2, 3 এই সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে নোডাল তল। এই সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে নোডাল তল। অর্থাৎ এস এ কয়টা নোডাল তল আছে, পি এ কয়টা নোডাল তল আছে, ডি তে কয়টা আছে, এফ এ কয়টা আছে, এদেরকে আমরা বলবো কি? এদেরকে আমরা বলবো হচ্ছে নোডাল তল। তাহলে এই জিনিসটা আমরা জানলাম। এবার আসো নিচে, পি অরবিটাল সমূহ কোন আকৃতির হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো জাস্ট আমার সাথে সাথে একটু কমেন্ট করে যাও, ইজি জিনিস। পি অরবিটাল সমূহ ডাম্বেলের মতো হয়ে থাকে। পি অরবিটাল কেমন হয়ে থাকে? ডাম্বেলের মতো হয়। এখানে কি লেখা? পি অরবিটালের 2টি লোবকে একটি নোডাল প্লেন আলাদা রাখে। এটা জাস্ট আমরা জানবো যে সেটা হচ্ছে যে পি অরবিটাল কিসের মতো দেখতে হয়? ডাম্বেলের মতো দেখতে হয়। ডাম্বেলের মতো দেখতে হয় মানে কি? ডাম্বেলের মতো দেখতে বলা হয়েছে যে এই জায়গাগুলোকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে ইলেকট্রন মেঘ। আমি অত বেশি কনসেপচুয়ালের মধ্যে যাব না, আমি সহজে বলার চেষ্টা করব যে সেটা হচ্ছে যে এই যে আমাদের ডাম্বেল দুইটা দেখতে পাচ্ছ, এদের মধ্যে হলো এদেরকে আমরা ইলেকট্রন মেঘ বলি, যাদের মধ্যে পসিবিলিটি আছে ওখানে ইলেকট্রন থাকে। কিন্তু এই যে মাঝ বরাবর একটা তল, এই তলে কোনো ইলেকট্রন থাকে না। তো এই যে তলে কোনো ইলেকট্রন থাকে না, তাহলে সেটা কত? কয়টা তল এরকম আছে? একটা না? তাহলে এই যে একটা তল আছে যেই তলে কোনো ইলেকট্রন থাকে না, এই জন্যই কিন্তু এই পি এর মান হচ্ছে 1। এই জন্যই কিন্তু পি এর মান কত? পি এর মান হচ্ছে 1। আবার তুমি যদি ডিতে দেখো, ডিতে যদি তুমি দেখো সেখানে দেখবা এই এই অর্থাৎ এরকম তুমি 2টা নোডাল তল পাবা, 2টা। এই জন্যই কিন্তু ডি এর মান কত? ডি এর মান কত বলো? 2।
ডি এর মান 2, অর্থাৎ ডিতে 2টা নোডাল তল আছে যেখানে কোনো ইলেকট্রন থাকে না। তোমার এই ডাম্বেলগুলায় ইলেকট্রন থাকে, আর এই যে নোডাল তল আছে এখানে কোনো ইলেকট্রন থাকে না। তা পিতে এরকম তল আছে একটা, তাহলে পিতে নোডাল তল কয়টা? একটা। ডিতে এরকম তল পাবো 2টা যেখানে কোনো ইলেকট্রন থাকে না, এই জন্য ডিতে নোডাল তল কয়টা? 2টা। আমরা অত বেশি কনসেপ্টে যাচ্ছি না, আমরা জাস্ট বলতেছি যাতে তোমাদের মনে থাকে। তাহলে এইখানে তুমি ডি অরবিটালে কি পাবা? ডাবল ডাম্বেল পাবা। এফ এ চলে আসো, তাহলে এফ এ কয়টা থাকবে? সহজ জিনিস না, তিনটা নোডাল তল পাবা তুমি, 3টা নোডাল তল পাবা। এবার আসো যেটা হলো এই যে ইলেকট্রন মেঘ নিয়ে একটু বলতেছিলাম, সেখানে ইলেকট্রন মেঘের সম্ভাবনা কত? 90 থেকে 95%। এটা একটু কমেন্ট করবা। কমেন্ট করেছো স্বপ্না, সৌমিক, রেজাউল, নুসরাত। আচ্ছা, সবাই বলছে যে একটু বলেন। আচ্ছা ভাইয়া আমি বলতেছি, আমি যেটা বুঝাইছি সেটা হইলো এই যে প্রথম কথা হলো এসে কোনো এমন জায়গা নাই যেখানে ইলেকট্রন থাকতে পারে না, তার মানে এস পুরাটা জুড়েই ইলেকট্রন থাকবে। অতএব এসে এমন কোনো জায়গা নাই যেখানে ইলেকট্রন থাকে না। অতএব এসে নোডাল তল হচ্ছে 0। নোডাল তল কয়টা? 0টা, মানে কোনো নোডাল তলই নাই। পি পি হইল ডাম্বেলের মতো, অর্থাৎ এইখানে এবং এইখানে ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এই যে অঞ্চলটা এখানে কোনো ইলেকট্রন থাকতে পারে না, যে অঞ্চলে কোনো ইলেকট্রন থাকতে পারে না সেটাকে বলা হয় নোডাল তল। তাহলে পিতে নোডাল তল কয়টা? একটা, এই জন্য পি এর মান হচ্ছে 1। ডিতে আসো, তাহলে চিন্তা করো এই বরাবর এবং এই বরাবর, তাহলে কয়টা? 2টা নোডাল তল। এই 2টা নোডাল তলে কোনো ইলেকট্রন থাকতে পারে না, সেটা হলো ডি এর ক্ষেত্রে। তাহলে এফ এর ক্ষেত্রে একটা বাড়বে, তাহলে মান হবে 3। এটাই বুঝাইতে চাইছি, এর বেশি কিছু না। আচ্ছা, তাহলে একটু বলো যে অরবিটালে ইলেকট্রন মেঘ, মানে এই জায়গাগুলোতে যে ইলেকট্রন আছে, আমি বললাম না যে এখানে ইলেকট্রন আছে, এখানে আছে, এখানে আছে, বা এখানে আছে, এখানে আছে, এই সম্ভাবনাটা কত পার্সেন্ট? সেটা হচ্ছে 90 থেকে 95%। 90 থেকে 95%, এইটুকু একটু জাস্ট দেখে রাখো। অরবিট এবং অরবিটালের পার্থক্য রিডিং দিবা, এখান থেকে খুব ডিটেলস আমাদের প্রয়োজন নাই। খালি একটা জিনিস একটু ধরে রাখো, সেটা হলো অরবিটের কোনো দিক ধর্ম নাই। অরবিট মানে কি? কক্ষপথ। কক্ষপথের কোনো দিক আছে? কক্ষপথের কোনো দিক নাই। কিন্তু এস অরবিটাল বাদে অন্য অরবিটালের দিক ধর্ম আছে, এটা একটু জাস্ট মনে রাখবা, ঠিক আছে? যে এস অরবিটালের কথা আমি বলছি, যে এস অরবিটাল বাদে অন্য অরবিটালের কোনো কি দিক ধর্ম আছে। এস অরবিটাল বাদে অন্য অরবিটালের দিক ধর্ম, তোমার পরীক্ষায় সিম্পল কোশ্চেন দিয়ে দিবে যে কোন অরবিটালের দিক ধর্ম নাই। একটু সবাই কমেন্ট করবা যে কোন অরবিটালের দিক ধর্ম নাই, এস অরবিটালের দিক ধর্ম নাই। নাইমতাজ স্যার, আপনার কমেন্ট কিন্তু আমি পড়ে ফেলাইছি, ঠিক আছে? আচ্ছা, ওকে। মূল কণিকা সমূহ কয় প্রকারের কণিকা আছে? 200-র মতো। খুব টেকনিক্যাল পড়াশোনা, দেখো 200-র মতো আছে, সবাই জানি আমরা। স্থায়ী মূল কণিকা কোনটা কোনটা এগুলো পড়ানো লাগবে না। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আমাদের চ্যাপ্টারের পরের অংশে বেশ কিছু পড়াশোনা আছে, ওইগুলো একটু আমরা ফোকাস দিয়ে পড়ার চেষ্টা করব। তোমরা সবাই যদি ক্লাসে উপস্থিত থাকো তাহলে তো আমার কোনো সমস্যা নাই, তোমরাই তো লিভ নেওয়া শুরু করবা না একটু পরে। আচ্ছা ঠিক আছে, সবাই কি কমেন্ট করতেছো? ওকে, দেখে ফেলি। তিশা, জান্নাত, ইসরাফিল, ভেরি গুড। তৌফিক কমেন্ট করেছো, সুরায় কমেন্ট করেছো, থ্যাংক ইউ। অস্থায়ী মূল কণিকা অনেকগুলো আছে, পড়বো না। দেখি আমরা কি পড়বো, কম্পোজিট কণিকাটা পড়বো। কারণ কম্পোজিট কণিকা তুমি মনে রাখতে পারো, সিম্পলি মনে রাখতে পারো আলফা ডিউ। আলফা ডিউ, তাহলে আলফা ডিউ হচ্ছে কম্পোজিট কণিকা। আলফা ডিউ হচ্ছে কম্পোজিট কণিকা, তাহলে আলফা এবং ডিউটেরন। তাহলে আলফা, ডিউটেরন আর এই তিনটা বাদে যা আছে সবাই কি? অস্থায়ী। তাহলে আলফা ডিউ কি? কম্পোজিট কণিকা। একটু খালি মনে রাখতে পারলেই হচ্ছে আমার। তিনটা মূল কণিকার বর্ণনা, তিনটা মূল কণিকার বর্ণনা, খুব ডিটেলস আমাদের প্রয়োজন নাই। যে জিনিসটা কখনোই ভুল করা যাবে না, উপর থেকে আমরা পড়ে আসছি, জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করছে, এটা আমরা পড়ে আসছি না, এটা আমরা পড়ে আসছি। আমরা জাস্ট যেটা দেখবো সেটা হলো জি এম ফয়সাল, তুমি কোনো অন্যায় করো নাই ভাইয়া, ইনশাল্লাহ ফোকাসে থাকো। প্রোটন হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড, সেটা হচ্ছে প্রোটনের ক্ষেত্রে আমরা বলছি। নিউট্রন হচ্ছে চ্যাডউইক, তাই না? নিউট্রন হচ্ছে কি? চ্যাডউইক। নামগুলো একটু দেখে রাখলে
ভালো। দেখো ম্যাট কিন্তু 2015-16 সালে চলে আসছিল এটা, অতএব এটা কিন্তু তোমাদের ফোকাসে রাখতে হবে যে একবার হলেও আমরা নামগুলো পড়বো। এই নাম্বারটা কখনোই সাধারণত ভুল যায় না। তোমরা অনেকে প্যাচ লাগায় দেওয়া হচ্ছে এই যে 673 আর এখানে 67, এখানে 15 এর কথা লেখা আছে। এই জিনিসগুলো যেন পরীক্ষায় ভুল না যায়, একটু জাস্ট সতর্ক থাকবা। কার ভর কত, কার চার্জ কত, এই যে দেখো শূন্য চার্জ, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এই জিনিসগুলো কখনোই ভুল করবা না। এগুলো 1-2 বার করে পড়লে ইনশাল্লাহ তোমাদের ভুল হবে না। প্রতীক নিয়েও কখনো সমস্যা হইতে দেখি নাই। জাস্ট যে জিনিসটা আমরা একটু দেখব সেটা হলো ইলেকট্রনের চার্জ নির্ণয়। ইলেকট্রনের চার্জ নির্ণয় নিয়েও তোমাকে খুব বেশি সমস্যা হবে না, কিন্তু একটা জিনিস একটু দেখবা, সেটা হলো যদি প্রশ্ন কঠিন হয়, রবার্ট মিলিকন উনি তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন, তাহলে আমরা জাস্ট একটু দেখবা যে সেটা হচ্ছে স্যার শেষের পার্ট বেশি দরকার, এগুলো মনে রাখা যায় না। দেখি শেষের পার্টে কি করা যায়, দেখবো ইনশাল্লাহ তোমাদের জন্য। সেটা হচ্ছে যে রবার্ট মিলিকন তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে ইলেকট্রনের চার্জ নির্ণয় করেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। রবার্ট মিলিকন তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন, জাস্ট নামটা দেখে রাখা। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আমার মনে হয় না যে এগুলো তোমাদের এই বয়সে আর পড়ানো লাগে, সবাই জানো আইসোটোপ মানে কি, কোনটা সমান থাকে কোনটা কি থাকে। আমি জাস্ট হাইলাইট করে দিচ্ছি, ওগুলো ভালো করে পড়বা তাহলেই হবে। তাসনিম রহমান, সুস্বাস্থ্য। আহ, তাসনিম, নুসরাত, তানজিনা, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। এখানে খেয়াল করো, সেটা হচ্ছে যে প্রকৃতিতে মৌলের সংখ্যা কয়টা, 118টা, কিন্তু আইসোটোপ কয়টা। আইসোটোপের নাম্বারটা একটু দেখে রাখতে পারো, সেটা হচ্ছে 1300 আইসোটোপের কথা লেখা আছে, জাস্ট আমরা একটু দেখে রাখলাম। হ্যাঁ, ইন ডিটেলস আমাদের কোনো কিছু এখান থেকে দরকার নাই। বোর্ড মাঝে মধ্যে যে ঝামেলা করে, এটা হয়ে গেছে। এই যে এই লেখাটা মানে এই 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 জঙ্গাটা সাদা হয়ে গিয়েছে আর কি, মানে এটা উঠে গেছে উপরে, ওটাকে নামাতে হবে জাস্ট। হ্যাঁ বলেন। আমাদের একটু যান্ত্রিক গোলযোগ হয়েছে, আমাদের বোর্ডে সম্ভবত এই স্লাইডটা একটু উঠে গেছে। ততক্ষণে তোমাদের একটু পুরনো পড়া রিক্যাপ করতে থাকে আমাদের, ওর মধ্যে আমরা বোর্ডটা ইনশাল্লাহ ঠিক করে ফেলবো, অসুবিধা নাই। তোমরা জাস্ট আমাকে একটু পুরনো কথা বলো তো, যে সেটা হচ্ছে যে আমরা পড়ে আসছিলাম একেবারে শুরুর দিকে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের সবচেয়ে বড় সাফল্য কি। রাদারফোর্ডের পরমাণু মডেলের সবচেয়ে বড় সাফল্য কি ছিল? এই ইয়াটা উঠে গেছে, এই বারটা নিচ থেকে উপরে উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আসুক। আচ্ছা ঠিক আছে, ঠিক করে ফেলছি। হ্যাঁ আচ্ছা, কোনো অসুবিধা নাই, আমরা ঠিক করে ফেলছি। আমরা আবার শুরু করি। দেখো এই ইয়াটা মনে হয় ইয়া হয়ে গেছে, মানে ড্রয়ের ইয়াটা। জি, এটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এগুলো অলরেডি পড়ে ফেলছি, আমাদের স্লাইডের প্রবলেমের কারণে আমি জাস্ট একটু পৃষ্ঠাগুলো উল্টায় যাচ্ছি। তোমরা কি কমেন্ট করছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা আবার বেশি নিচে চলে আসলাম, অসুবিধা নাই, ঠিক আছে। আমাদের একটু কষ্ট হয়ে গেল। দেখো কোথায় ছিলাম আমরা। হ্যাঁ, আইসোটোপের মধ্যে আমরা ছিলাম।
তো আইসোটোপের মধ্যে আমরা উপরে যতটুকু দেখছি, এখানে আমাদের খালি একটা জিনিস একটু দেখবা যে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন তিনটা জিনিসের মধ্যে কোনটা একই থাকে, কোনটা পরমাণু সেম হয়, কোনটা আলাদা হয়, এটা জাস্ট রিডিং দেওয়ার চেষ্টা করবা। ইন ডিটেলস আমাদের খুব বেশি প্রয়োজন নাই। দেখো এইখানে পারমাণবিক ভরের জন্য তিনটা স্কেল আছে, তিনটা স্কেলের আমাদের ডিটেলস পড়তে হবে না, তুমি জাস্ট এইটুকু একটু দেখবা যে সেটা হচ্ছে যে এই যে আমাদের পারমাণবিক ভর, এখানে আমাদের কি অ্যাটমিক ম্যাস ইউনিট বা এএমইউ দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে অপর নাম বলা হয় ডাল্টন। তোমাকে দিবে যে পারমাণবিক ভরের একক কি। পারমাণবিক ভরের এককের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে সেখানে দেখব যে এখানে আমাদের অ্যাটমিক ম্যাস ইউনিট বা ডাল্টন শব্দটা ব্যবহার করা হয়েছে। এরপরে তেজস্ক্রিয় আইসোটোপের মধ্যে চলে আসি। দেখো তেজস্ক্রিয় আইসোটোপ যেটা, সেখানে আমাদের প্রাকৃতিক কিছু তেজস্ক্রিয় আইসোটোপ আছে। প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপগুলো কোনগুলো, নামগুলো একটু দেখে রাখবা। সেখানে আছে হচ্ছে রেডন, ফ্রান্সিয়াম, রেডিয়াম, ইউরেনিয়াম, এই নামগুলো আমরা একটু দেখে রাখবো। আর কার্বন, দেখো কার্বন 14 এটা হচ্ছে একটা কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ। কার্বন 14 কি, এটা একটা কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ। এই জিনিসগুলো আমরা রিডিং দেওয়ার চেষ্টা করব, খুব বেশি আজ আমাদের ডিটেলস ভিতরে খুব বেশি ডিটেলস পড়তে হবে এমনটা না, আমরা জাস্ট রিডিং দিবা যে সেটা হচ্ছে যে কোনটা তেজস্ক্রিয়, কোনটা কৃত্রিম, কোনটা প্রকৃতিতে পাওয়া যায়, ঠিক আছে, এটা একটু দেখার চেষ্টা করবে। ওকে, এবার আসো আলফা বিটা এবং গামা রশ্মি। আলফা বিটা এবং গামা রশ্মির মধ্যে আলফা রশ্মির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সেটা হচ্ছে যে আলফা রশ্মির বিকিরণে সৃষ্ট নতুন পরমাণুতে প্রোটন সংখ্যা 2 এবং ভর সংখ্যা কত একক হ্রাস পায়। ভর সংখ্যাটা দেখো একটু খেয়াল করো, ভর সংখ্যা কিন্তু 4 একক হ্রাস পায়। একটু কমেন্ট করবা যে এখানে কয় একক ভর সংখ্যা হ্রাস পাবে, একটু দেখবা যে কতটা হ্রাস পাবে হচ্ছে আমাদের এই ভর সংখ্যা। আর বিটার ক্ষেত্রে আমরা সবাই জানি যে বিটা বিকিরণে কি নতুন পরমাণুতে আমাদের প্রোটন সংখ্যা এক একক বৃদ্ধি পায়, এক একক বৃদ্ধি পায়। আর গামা রশ্মির ক্ষেত্রে কি বলা হয়েছে, কোনো চার্জ থাকে না, কারণ গামাটা কি তড়িৎ চুম্বকীয় রশ্মি। গামা সম্পর্কে আমরা ইন ডিটেইলস সবাই কিন্তু জানি। গামা সম্পর্কে, গামা রশ্মির ধর্ম সম্পর্কে ফিজিক্সে আরো খুব ভালো করে লেখা আছে। তোমরা প্রয়োজনে এই জায়গাটা যখন পড়বা আলফা বিটা গামা কোন রশ্মির ধর্ম কি, এইটা তোমাদের দেখবা যে ফিজিক্সে আলফা বিটা কোন, তারপরে হচ্ছে তোমাদের গামা, এগুলো ইন ডিটেলস তোমাদের এগুলোর ধর্ম সম্পর্কে আলোচনা করা আছে। ওই জায়গাটা তোমরা একটু একবারে পড়ে ফেলবা, তাহলে তোমাদের পড়াটা ইজি হয়ে যাবে। ওকে, দেখো আলফা বিটা এবং গামা, এখান থেকে একটা জিনিস একটু দেখবো যে সেটা হচ্ছে যে আমাদের এই যে আলফা রশ্মি, তার মধ্যে গামা রশ্মিটা বেশি লাগবে, যে গামা 1000 গুণ। একটু কমেন্ট করবা গামা রশ্মির ছেদন ক্ষমতা কত, 10,000 গুণ। একটু কমেন্ট করে জানাও যে গামা রশ্মির ছেদন ক্ষমতা কত। এটা হচ্ছে প্রায় 10,000 গুণ। ভেরি গুড। ফিউশন এবং ফিউশন সম্পর্কে আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে ফিউশন শব্দটা যখন বলবে, অর্থাৎ তুমি দেখবা যে অপর নাম কি, দেখো তো সূর্যের শক্তির উৎস, তাই না, এবং হাইড্রোজেন বোমার কথা লেখা আছে। আচ্ছা ফিউশন শব্দটা বড় না ফিউশন শব্দটা বড়? ফিউশন শব্দটা বড় না? তাহলে ফিউশন মানে কি, শব্দটা তো অনেক বড়। যেই শব্দটা অনেক বড় সেখানে নিশ্চয়ই সূর্য থাকবে, সূর্য যেরকম বড় শব্দটাও বড়। ফিউশন, আরেকটা হলো ফিশন। তাহলে ফিউশন কোথায় হবে, সূর্যে হবে। আবার ফিউশন কোথায় হবে, হাইড্রোজেন বোমা হবে। যে হাইড্রোজেন বোমা ফেলানো হয়েছিল তাই না হিরোশিমা এবং নাগাসাকিতে, তোমরা সবাই জানো সেই পুরনো ইতিহাস। এবং এইখানে কি বিশাল বড় একটা ইয়া তৈরি হয়েছিল না। তাহলে ফিউশনের ভিতরে কোনটা কোনটা থাকবে, সূর্য এবং হাইড্রোজেন বোমা। আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, যেটা এই ফিশনের ক্ষেত্রে কোথায় তুমি ব্যবহার করবে, পারমাণবিক চুল্লি। পারমাণবিক চুল্লি তো আর খুব বড় বেশি কিছু বড় জিনিস না, ওইটা ছোট, ওইখানে হচ্ছে ফিশন। আর যেটা অনেক বড় সূর্য, এবং আবার অনেক বড় কি, সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন বোমা। যতখানি এরিয়ার মধ্যে বিস্ফোরণ হয়েছিল ওখানে বলা হয় মাশরুম মেঘ তৈরি হয়েছিল, অর্থাৎ মেঘ যে তৈরি হয়েছিল অ্যাটমিক বোমা হাইড্রোজেন বোমার বিস্ফোরণে, সেখানে তোমার মাশরুমের মতো মেঘ তৈরি হয়েছিল। যাই হোক, তো ওইগুলো হচ্ছে আমাদের ফিউশনের মধ্যে, নামও বড় কাজও বড়। পার্থক্য অবশ্যই একবার রিডিং দেওয়ার চেষ্টা করবা। ইলেকট্রন বিন্যাসের নিয়ম, এখানে তোমার হচ্ছে পলির বর্জন নীতি এবং আফবাউ নীতি, সোজা জিনিস। সেটা হচ্ছে কি যে পলির বর্জন নীতি অনুসারে প্রত্যেক অরবিটালে সর্বাধিক দুটো করে ইলেকট্রন থাকতে পারে। সোজা কথা, যে আমাদের পলির বর্জন নীতি যদি আমরা উল্লেখ করি তাহলে এইটা জানবো যে পলির বর্জন নীতি অনুসারে আমাদের প্রত্যেক অরবিটালে কয়টা থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের 2টা করে ইলেকট্রন থাকতে পারে। আর আউফবাউ নীতি অনুসারে আমরা যেটা দেখি যে আউফবাউ নীতি অনুসারে হচ্ছে যে আমাদের কোন অরবিটালে ইলেকট্রন কখন প্রবেশ করবে, এই জিনিসটা আমাদের জাস্ট হাইলাইট করা হয়, ঠিক আছে। আচ্ছা, এইটা আমরা জাস্ট দেখব
যে তোমার বিশেষ তথ্যের মধ্যে কি লেখা আছে খেয়াল করো তো, এই জায়গাটা একটু খেয়াল রাখবা, যে সেটা হইলো অরবিটালের শক্তির সঠিক ক্রম। এটা তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, 4s 3d এবং হইতেছে 4p, কোনটাতে আগে প্রবেশ করবে বা প্রবেশ করবে। শক্তির সঠিক ক্রম 4s, তারপরে হলো 3d, তারপরে হলো 4p। এই জিনিসটা জাস্ট একটু দেখে রাখবা, যে 4s তারপরে হলো 3d, তারপরে হচ্ছে গিয়ে 4p। এই জিনিসটা যেন মনে থাকে। খেয়াল করো তো যে 4s যখন বলতেছি তাহলে এটার ক্ষেত্রে কত হবে, 4 + 0 = 4। 3d যখন বলতেছি তাহলে এখানে কি, সেটা হচ্ছে আমার 3, আর d এর মান কত, s p d, d এর মান হচ্ছে 2, তাই না? তাহলে এখানে মান কত, 5। তাহলে আমাদের 4s এবং 3d মনে রাখবো যে আমাদের n আর হচ্ছে l, আমাদের n এবং l এই দুইটাকে আমরা যোগ করি, অর্থাৎ তোমার হচ্ছে যে 4 হচ্ছে এখানে n, আর l হচ্ছে আমার কোনটা, s। তাহলে n আর l আমরা যোগ করে দেই, n আর l যোগ করে এই যে মানটা আমরা পাবো, যে মানটা আমরা পাবো, এই মানটা যেটা ছোট হবে ওইখানে ইলেকট্রন প্রবেশ করবে। অর্থাৎ আমাদের এই যে 4s এবং 3d এই দুইটার মধ্যে দেখো যোগ বিয়োগ করে আমরা দেখলাম যে 4s এর মানটা ছোট, অর্থাৎ 4s এ ইলেকট্রন প্রবেশ করবে। যখন তোমাকে দুইটা এরকম মান দেওয়া থাকবে যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তুমি এভাবে অ্যান্সার করবা, যেটার মান ছোট হবে ওইটাতে ইলেকট্রন প্রবেশ করবে। আউফবাউ নীতি, আউফবাউ নীতি অনুসারে এখানে দেওয়া আছে যে তোমার আউফবাউ নীতি অনুসারে পটাশিয়ামের ক্ষেত্রে লাস্টে দেখো কোথায় প্রবেশ করছে, 4s 1s এ প্রবেশ করছে, এই জিনিসগুলো দেওয়া আছে। আর আউফবাউ নীতি অনুসারে দেখো মূলত অরবিটাল সমূহ ইলেকট্রন বিন্যস্ত হয়। তোমার পরীক্ষায় সিম্পলি দিয়ে দেওয়া হবে যে আউফবাউ নীতির উপর ভিত্তি করে কোথায় ইলেকট্রন বিন্যস্ত হয়, একটু কমেন্ট করে জানাও। আউফবাউ নীতির উপর ভিত্তি করে কোথায় ইলেকট্রন বিন্যস্ত হয়? ভেরি গুড। আচ্ছা, অরবিটাল। পাউলির বর্জন নীতিতে আমরা কিছু নাম সংখ্যা দেখছি, কিছু প্রয়োগ দেখছি, এত বড় প্রয়োগ আমাদের কখনোই দিবে না। আর এইখানে একটা কথা মনে রাখতে হবে যে বিজোড় ইলেকট্রন যদি থাকে, হ্যাঁ, হুন্ডের নিয়মের ভিত্তি হচ্ছে ইলেকট্রন স্পিনের চুম্বকীয় ফল। তোমাদের এত বড় ডেফিনিশন কোনোদিনই তোমাদের পরীক্ষায় দেওয়া হবে না, এত বড় ডেফিনিশন তোমাদের তো আর রিটেন পরীক্ষা না, তোমাদের হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা। অ্যাডমিশন পরীক্ষায় কখনোই কখনোই এত বড় ডেফিনিশন দিয়ে বলবে না যে এটা কিসের নীতি। তোমাকে জাস্ট এটা বলা হবে যে হুন্ডের নিয়মের ভিত্তি কোনটি। হুন্ডের নিয়মের ভিত্তি হচ্ছে ইলেকট্রনের স্পিনের যে চুম্বকীয় ফল, তাহলে ইলেকট্রন স্পিনের চুম্বকীয় ফল হচ্ছে হুন্ডের নিয়মের ভিত্তি। আর কোন অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়, 100% ইম্পর্টেন্ট, যে কোন অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়, সেটার অ্যান্সার হচ্ছে এস অরবিটাল। আর দেখো তো কারা হুন্ডের নিয়ম মানে না, হ্যালোজেন সমূহ হুন্ডের নিয়ম মেনে চলে না। তোমাকে পরীক্ষায় সিম্পলি দিয়ে দিবে হুন্ডের নিয়ম নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য বা প্রযোজ্য নয়, ফ্লোরিন দেওয়া থাকতে পারে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো দেওয়া থাকতে পারে। তাহলে আমার জানতে হবে যে হ্যালোজেন সমূহের ক্ষেত্রে আমার এই হুন্ডের নিয়মটা প্রযোজ্য হবে না, এভাবে আমাকে দিয়ে দিতে পারে। তাহলে হ্যালোজেন আর এস অরবিটাল মনে রাখবো, এস অরবিটাল আর হ্যালোজেন এদের সাথে হুন্ডের কোনো সম্পর্ক নাই। তাহলে একটু জাস্ট আমাকে কমেন্ট করে জানাও এস অরবিটাল এবং হ্যালোজেন, এস এবং হ্যালোজেন এদের সাথে হুন্ডের কোনো সম্পর্ক নাই, এদের সাথে হুন্ডের কোনো সম্পর্ক নাই। এই জিনিসটা আমরা আগেও বলছি, খেয়াল করো, সেটা হচ্ছে এন আর এল এই দুইটার মান যার কম সেখানে ইলেকট্রন প্রবেশ করবে, এন আর এল এই দুইটার মান যার কম সেখানে ইলেকট্রন প্রবেশ করবে। কিন্তু কখনো যদি এমন হয় এন আর এল যোগ করে সমান হয়ে গেছে, এন আর এল যোগ করে সমান হয়ে গেছে, তখন দেখবা যে যার এন এর মান কম সেখানে প্রবেশ করবে। তার মানে কখনোই এমন কোনো অ্যান্সার হওয়া সম্ভব না যেটা বেশি। সবসময় দেখবা এন প্লাস এল এর মান কম হইলে সেখানে প্রবেশ করবে। দুইটাও সমান যদি হয় তাহলে আবার কি, আবারও সেখানে কম, এন এর মান কম, তাহলে ইলেকট্রন সেখানে প্রবেশ করবে। তাহলে মনে রাখবো যে এখানে কম শব্দটা প্রযোজ্য। কোন শব্দটা প্রযোজ্য, কম শব্দটা প্রযোজ্য। দেখ এখানেও কি কম আর এখানেও কি এন এর মান কম, তার মানে কম শব্দটা আমাদের যদি থাকে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের পরীক্ষায় সত্য মিথ্যা থাকলে ওইটা আমরা অ্যান্সার করব, যে কম যদি বলে তাহলে ওখানে প্রবেশ করবে, বেশির সাথে এর কোনো সম্পর্ক নাই, এটা যেন আমাদের মনে থাকে। আর 100-তে 200% ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, 100-তে 200% কেন বললাম, এদের ক্ষেত্রে এরা সাধারণ নিয়মের ব্যতিক্রম। কষ্ট করে হইলেও যেমনে পারো এটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। যে আমাদের দেখো খেয়াল করো, ক্রোমিয়াম এটা কিন্তু পরীক্ষায় আসছে, যে এরা ইলেকট্রন নিয়মের বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম। কপার, মলিবডেনাম, প্যালাডিয়াম, তারপরে হচ্ছে এদের ল্যান্থানাম, প্লাটিনাম, তারপরে গোল্ড, এদের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। তারপরে কি লেখা আছে যে এরপরে বেরিলিয়াম,
তারপরে কি ক্লোরিন, এদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য না। 100% ইম্পর্টেন্ট, এই জায়গাটা কয়েকবার করে পড়বা, রিডিং দিবা, লিখবা, প্রয়োজনে খাতায় লিখবা, লিখে লিখে পড়তে হবে। আচ্ছা, এবার আসো বর্ণালী, যেটা নিয়ে তোমাদের ঝামেলা। এই বর্ণালী আমি পড়াই দিচ্ছি, এরপরে আর কখনো ভুল হবে না। মাথা ঠান্ডা করে থাকো, আমাদের আর বেশি পড়াশোনা বাকি নাই, আমরা 10টার মধ্যেই শেষ করব। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের টার্গেট 10টার মধ্যে শেষ করা। তোমরা যারা ভাবতেছো যে ভাইয়া কি আজকে সারাদিন ক্লাস নিবে কিনা, না, আজকে আমি সারাদিন ক্লাস নিব না। চ্যাপ্টারটা তো অন্তত তোমাদের একটু ভালো করে দেখাই দিতে হবে, ঠিক আছে, নাহলে তোমরা কিন্তু পারবা না। খেয়াল করো, সেটা হচ্ছে রেডিও ওয়েভ। কি বলছি? রেডিও ওয়েভ, তাই না? আচ্ছা, সহজে দেখো, পড়ে ফেলি। কি বলছি? কি ওয়েভ? রেডিও ওয়েভ। কোথায়? রেডিও টিভির সিগন্যাল আর এমআরআই যন্ত্রে ব্যবহার করা হয়। কোথায়? এনএমআর রশ্মি মূলত রেডিও ওয়েভের কথা ব্যবহার। তুমি সিম্পলি একটা গল্প দিয়ে মনে রাখো। কি দিয়ে মনে রাখতে বলছি? একটা গল্প দিয়ে মনে রাখতে হবে। কি গল্প ভাইয়া? দেখো কি গল্প, আমি সেটা বলি। তুমি এমআরআই শব্দটা জানো। মাথায় যদি কোনো ধরনের টিউমার হয়, মাথায় যদি কোনো ধরনের স্ট্রোক হয়, বা একজন মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে কোনো কারণে, ব্রেন ঠিকমতো কাজ করতেছে না তার, তাহলে আমরা সেই মানুষটাকে কি করি জানো? দুইটা পরীক্ষা করি, একটা হচ্ছে সিটি স্ক্যান করি আর একটা হচ্ছে এমআরআই করি। তো সিটি স্ক্যান তুমি ভুলে যাও, তুমি মনে রাখো এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তাহলে এই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বলে যে জিনিসটা আছে, এই জিনিসটা মনে করো একজন ব্যক্তির করতে হবে। এখন এই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বলে যে জিনিসটা আছে না, এই টেস্টটা কিন্তু অনেক ভয় লাগে। কারণ যাদের হচ্ছে যে ম্যাগনেটিক এমআরআই এর মধ্যে যাইতে চায়, তাদের অনেক ভয় লাগে যে আল্লাহ, এখান থেকে বেরোইতে আর পারবো কিনা, এত বড় মেশিন, এখান থেকে আর আমার পক্ষে বাইরে হওয়া সম্ভব কোনোদিন। অতএব তারা কি চিন্তা করলো, যে তারা এখান থেকে আর বাইর হইতে পারবে আর না পারবে, শেষবারের মতো, কিসের মতো? শেষবারের মতো তারা একবার রেডিও অথবা টিভি, যদি বয়স্ক মানুষ হয় একবার রেডিও শুনবে, যদি ইয়াং মানুষ হয় তাহলে একবার কি করবে? টিভি দেখবে। তাহলে একবার শেষবারের মতো রেডিও টিভি দেখে নিল, দেখে তারপরে সে কি করলো? তার এমআরআই এর জন্য সে প্রবেশ করলো। তাহলে কি দিয়ে মনে রাখলাম বলো তো? রেডিও কিভাবে মনে রাখলাম বলো তো? যে রেডিও টিভি দেখে এমআরআইতে ঢুকবে, তাই না? তাহলে রেডিও টিভি এবং এমআরআই, জাস্ট একটু কমেন্ট করো, জাস্ট একটু কমেন্ট করে আমাকে বলো যে আমরা জাস্ট এইটুকু যদি পড়তে পারি তাহলে কিন্তু আমাদের ইজি হয়ে যাবে। আচ্ছা, নীলা, হয়তো তুমি ভয় পাও নাই, এজন্য তোমার কিছু হয় নাই, সাধারণত অনেকে ভয় পায়। হ্যাঁ, জিএম ফয়সাল, আচ্ছা, উক্তি কমেন্ট করেছো। তারপর হচ্ছে সাদিয়া জান্নাত, পূজা, ওকে, রেডিও টিভি এবং এমআরআই। আচ্ছা, এরপরে চলে আসো, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। হ্যাঁ, কি ওয়েভ? মাইক্রোওয়েভ। আচ্ছা দেখো তো, এই যে মাইক্রো জিনিসটা, মাইক্রো মানে কি? মাইক্রোওয়েভ মানে, মাইক্রো মানে ক্ষুদ্র, তাই না? তাহলে ক্ষুদ্র তরঙ্গ। মাইক্রোওয়েভ যখন তুমি ব্যবহার করার কথা বলতেছো, ডেফিনেটলি মাইক্রো ওভেন তো অন্তত মনে রাখা লাগবে না। এটা কি মনে রাখতে হবে? মাইক্রো ওভেনের সাথে মাইক্রোওয়েভ, দুইটা নামের সাথে মাইক্রো আছে, এটা তো তুমি ভুল করবা না। বাকিগুলো তোমার নিয়ে একটু সমস্যা হইতে পারে। এখন একটু বাকিগুলোর মধ্যে আসি। সেইটা হইলো যে একটা টাওয়ারের কথা চিন্তা করো। কি একটা টাওয়ার? তাহলে এই যে টাওয়ারগুলা, বাংলাদেশে যে টাওয়ারগুলো আছে, টাওয়ারগুলো কি মোবাইলের সাথে জড়িত না? কিসের সাথে জড়িত? মোবাইলের সাথে জড়িত। তাহলে দেখো, মোবাইল টাওয়ারের কথা আছে, আবার এই টাওয়ার থেকেই কি ওয়াইফাই তোমাকে সাপ্লাই দেওয়া হচ্ছে। তো তুমি একটা টাওয়ারের কথা আগে চিন্তা করবা। তাহলে এই যে টাওয়ার, এই টাওয়ারের সাথে সম্পর্ক আছে মোবাইলের, এই টাওয়ারের সাথে সম্পর্ক আছে কিসের? ওয়াইফাই এর। আর কি? এই যে মোবাইল ফোনের সিগন্যাল, এটার সাথেও তার সম্পর্ক আছে। রাডার জিনিসটা কি? রাডারের কাজ হচ্ছে কোনো ধরনের উল্টাপাল্টা সিগন্যাল, উল্টাপাল্টা মানে কি রে? প্রতিরক্ষা রিলেটেড কোনো ধরনের সিগন্যাল যদি তারা পায়, যেমন দেখা যাচ্ছে যে কোনো নিষিদ্ধ আকাশ সীমার মধ্যে যদি বাইরের কোনো বিমান প্রবেশ করে, তাহলে ওখান থেকে যে ধরনের তরঙ্গগুলো তৈরি হয়, ওইগুলা কিন্তু রাডারকে কি করে বলতো? রাডারকে সে স্টিমুলাস দেয়, তখন রাডার বুঝে ফেলে যে ও আচ্ছা, এখানে একটা বাইরের প্লেন কিন্তু ঢুকছে। তাহলে এই যে বাইরের প্লেন, তাহলে এই জিনিসটা আমরা খেয়াল রাখি যে এই যে আমাদের টাওয়ার, এই টাওয়ার থেকে কি দেখা যায়? টাওয়ার থেকে প্লেন দেখা যায়, এবং এই প্লেনটা যদি আমাদের ঢুকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এইটা রাডারে ধরা পড়ে যাচ্ছে। তাহলে রাডার আসলো, টাওয়ার আসলো, মোবাইল ফোন আসলো, এবং মাইক্রোর সাথে মাইক্রো ওভেনও আসলো। তাহলে এইভাবে কিন্তু তুমি জিনিসটা মনে রাখবা। তুমি জাস্ট এটা মনে রাখো, সেটা হচ্ছে টাওয়ার।
তুমি টাওয়ার জিনিসটা দিয়ে পুরো জিনিসটা মনে রাখতে পারবা। টাওয়ার মাইক্রো তো তুমি মাইক্রো দিয়েই মনে রাখতেছো, মাইক্রোওয়েভ আছে, মাইক্রো ওভেনে ব্যবহার হবে। আর তুমি মাইক্রোর সাথে খালি একটা কথা মনে রাখবা, টাওয়ার। টাওয়ারের সাথে মোবাইল আসবে, ওয়াইফাই আসবে, রাডার এমনিতেই চলে আসবে। জাস্ট একটু কমেন্ট করো তো আমরা কি দিয়ে মনে রাখছি, জাস্ট একটু কমেন্ট করো তো আমরা কি দিয়ে মনে রাখলাম এটা। আই এম ভেরি মাচ সরি, আমি তোমার নামের প্রোনাউন্সিয়েশন বুঝতে পারি নাই। আই এম সরি ফর দ্যাট। তোমার নাম হচ্ছে নেহলা, তাই তো? থ্যাংক ইউ। কিন্তু তোমার নাম কি আসলে নেহলা নেহলা, অর্থাৎ নামে কি এই তোমার পুনরাবৃত্তি আছে, নাকি এখানে কোনো উপাধি থাকার কথা ছিল? আমার এই ব্যাপারে একটু কনফিউশন আছে, অসুবিধা নাই। অবলোহিত অঞ্চল সেটা হচ্ছে আইআর। দেখো, সেটা হচ্ছে অবলোহিত, তাই না? অবলোহিততে কি দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে আইআর, ইনফ্রারেড, তাই না? এবার আসো তো, ইনফ্রারেডের মধ্যে এতগুলা আছে ভাই রে ভাই, এতগুলা পড়া খুব কঠিন। আমরা কি করবো জানো, আমরা এটা বাদ দিয়ে দিব, আমরা এটা পড়বই না। আমরা এইটা না পড়ে পরের গুলো দেখি। দেখো, দৃশ্যমান অঞ্চল, এই জিনিস যদি পড়ানো লাগে তাহলে কিন্তু আসলে হবে না। দৃশ্যমান অঞ্চল সালোক সংশ্লেষণ এবং রাসায়নিক পদার্থের সাথে জড়িত। সালোক সংশ্লেষণের ভিতরে তো রাসায়নিক পদার্থই তৈরি হয়, তাই না? C6H12O6, ওগুলো কি? ওগুলো কি রাসায়নিক পদার্থ না? তাহলে সালোক সংশ্লেষণ এবং রাসায়নিক পদার্থ যদি বলে তাহলে কি বুঝবো, সেটা বুঝতে যাবো যে এটা দৃশ্যমান আলো নিয়ে কথা হচ্ছে। এরপরে অতি বেগুনিতে চলে আসো। অতি বেগুনি জিনিসটা কি? অতি বেগুনি, অতি বেগুনি মানে হলো ইউভি, তাই না? অতি বেগুনি মানে হচ্ছে ইউভি। এখন এই যে ইউভি আছে, আলট্রাভায়োলেট, খেয়াল করো, সেটা হচ্ছে জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণ, ভিটামিন ডি তৈরি এবং হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস নির্মূলে ব্যবহার করা হয়। সিম্পলি মনে রাখতে পারি, সেটা হলো, তোমরা সবাই এটা কম বেশি জানো, যে সেটা হচ্ছে যে আমাদের যে ভিটামিন ডি, সূর্যের আলোতে যে আমাদের স্কিনের নিচে কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলা কি হবে, সূর্যের আলো থেকে যে ইউভি রশ্মি আসে সেইটা ওই রাসায়নিক পদার্থকে ভিটামিন ডি তে কনভার্ট করতে পারে। তাহলে ইউভির সাথে সম্পর্ক ভিটামিন ডি, এটা তোমার মনে রাখা লাগতেছে না, যেমন মাইক্রোওয়েভের সাথে মাইক্রো ওভেন মনে রাখা লাগতেছে না। জাল টাকা এবং জাল পাসপোর্ট, ব্যাকটেরিয়া ভাইরাস, দেখো না তোমাদের এই যে টিভিতে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়, যে তোমাদের এই যে কি বলে, ডেটল হ্যান্ড ওয়াশের যে অ্যাডভার্টাইজগুলো দেওয়া হয়, ওইখানে তোমরা দেখো না ওই যে হাতের উপর এরকম করে হচ্ছে যে তারা একটা লাইটের মতো ফেলে এবং দেখা যায় যে হাতে অনেক জীবাণু ঘুরে বেড়াচ্ছে। ওই রেটা হচ্ছে বেসিক্যালি কি জানো, আলট্রাভায়োলেট রে। ওই আলট্রাভায়োলেট রে দিলে তুমি ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো শনাক্তও করতে পারবা, ওগুলো তুমি নির্মূলও করতে পারবা। আবার কি দেখো, জাল টাকা এবং জাল পাসপোর্ট, কারো যদি মনে না থাকে তাহলে এটা মনে রাখবা যে ব্যবসায় অনেক সময় কি জ্বলে, লাল বাতি জ্বলে। হ্যাঁ, ব্যবসায় অনেক সময় কি জ্বলে, লাল বাতি জ্বলে। তাহলে এই যে লাল বাতি, কারো যদি এই ব্যবসার মধ্যে জাল টাকা ধরা পড়ে তাহলে লাল বাতি তো জ্বলবেই না, বেগুনি বাতি জ্বলে যাবে সোজাসুজি। কি জ্বলবে? বেগুনি বাতি জ্বলবে। তাহলে জাল টাকা ধরা পড়লে মনে রাখবা বেগুনি বাতি জ্বলবে। কি বাতি জ্বলবে? বেগুনি বাতি জ্বলবে। দ্যাটস ইট। আচ্ছা, এইবার আসো, সেটা হচ্ছে এক্স রে অঞ্চল। আচ্ছা, এক্স রে কি পড়ানো লাগবে? এক্স রে তো তোমরা সবাই জানো যে এক্স রে কিসের সাথে সম্পর্ক, চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পর্ক। এক্স রে আমাদের পড়ার কোনো দরকার নাই। লাস্টে আছে গামা রে। লাস্টে কি আছে? গামা রে। এই যে গামা, এটা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়, খাদ্যশস্যে অণুজীব ধ্বংস করতে এবং খাদ্যশস্য সংরক্ষণে ব্যবহার করা হয়। খেয়াল করো, সেটা হচ্ছে এই যে গামা, এই যে গামা রশ্মি, এটা আমরা ইউজ করি। গামা রশ্মিটা তুমি যখন ক্যান্সারের চিকিৎসা করতেছো, আর খাদ্যশস্যে অণুজীবের কথাটা কেন বললো? দেখো, যেই সব অণুজীব আমরা নর্মালি ধ্বংস করতে পারি না, তুমি একটু আগে দেখছো ইউভির সাহায্যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কথা লেখা আছে, কিন্তু যেই সব ক্ষেত্রে আমরা ইউভি ব্যবহার করতে পারবো না, সেই সব ক্ষেত্রে আমরা কি করব, একদম গামারে চালায় দেবো। গামা, যা খাদ্যশস্যের ভিতরে যত অণুজীব আছে সেইগুলা একদম ধ্বংস করে দিয়ে ফেলে, এবং ওইগুলো যদি তুমি ধ্বংস করতে পারো তাহলে তো তুমি খাদ্যশস্যগুলো সংরক্ষণ করতে পারবা, তাই না? কমন সেন্স খাটাও। এখন একটা জিনিস, উপরে যে আমরা ইনফ্রারেড পড়ি নাই, এই বাকি জিনিসগুলো যদি ঠিকঠাক মতো মনে রাখতে পারো, তোমার ইনফ্রারেড বা অবলোহিতর দিকে তোমার ফিরেও তাকানো লাগবে না। ঠিক আছে? আশা করি তোমরা পারবা এটা। এবার নিচে আর একটা কঠিন জিনিস আছে, ওইটা পড়লে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। গামা রশ্মি সম্পর্কিত কিছু বাংলা কথা আছে, এগুলো তোমরা পড়তে পারো। এই দৃশ্যমান আলোর কোনটা কোন জিনিস, এইটা আমরা দেখব। এই ছকটা আমি তোমাদের মুখস্থ করাই দেব, তোমরা একদম টেনশন করো না। আমরা একটু নিচটা থেকে পড়ে আসি, আমরা উপরে আবার আসতেছি। প্লাঙ্কের ধ্রুবক সম্পর্কে তোমরা জানো, বিকিরণ বা উজ্জ্বল বর্ণালী। আমরা সবাই জানি যে যখন উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন হচ্ছে আমাদের উজ্জ্বল, আর যখন নিম্ন থেকে উচ্চতে যায় তখন হচ্ছে অনুজ্জ্বল বর্ণালী, তাই না? এই সে বর্ণালীর জিনিসটা আছে, তোমরা এখান থেকে একটা জিনিস ভালো করে পড়বা,
সেটা হলো এই যে সোডিয়াম, সোডিয়াম কোন কালার দেয় দেখো, সোডিয়াম হচ্ছে উজ্জ্বল সোনালী হলুদ। হ্যাঁ, সোডিয়াম হচ্ছে কি বলো, উজ্জ্বল সোনালী হলুদ বর্ণের জন্য দায়ী। আর তারপরে কথা লেখা আছে দেখো, হাইড্রোজেন নীল বর্ণের দুইটা, আসমানি বর্ণের একটা, লাল বর্ণের একটা। মনে রাখবা নীল, তারপর আসমানি, তারপরে হচ্ছে লাল। মার্কারি বা পারদ হচ্ছে সবুজ বর্ণটা, ভালো করে মনে রাখার চেষ্টা করব। কমলা এবং লাল বর্ণের রেখাগুলোও কিন্তু সুস্পষ্ট হয়। এই জায়গাগুলো 2-3 বার তোমাকে রিডিং দিতে হবে। বেরিয়াম যেটা দেখো, বেরিয়াম, বেরিয়ামের বর্ণ কি, বেরিয়ামের কিন্তু একটা বর্ণ আমরা পাচ্ছি, সেটা হলো সবুজ। ক্যালসিয়াম ইটের মতো লাল, অনেকবার পড়ছো এটা। স্ট্রনশিয়াম হচ্ছে আসমানি এবং লাল বর্ণ। জাস্ট 2-3 বার করে 4 বার করে রিডিং দিবা। আচ্ছা, এরপরে এই যে লাইমেন সিরিজ, তারপরে হচ্ছে কোনটা কোন অঞ্চল, এগুলো তোমরা ইজিলি পারো, এগুলো আমার খুব বেশি পড়ানোর কোনো দরকার নাই। অবশ্যই পড়বা, রিডিং দিবা। ইউভি রশ্মির ব্যবহার কি, আমরা একটু আগে জাল টাকা নিয়ে অনেককে বেগুনি বাতি জ্বলাই দিয়ে আসছি। এখানে অবশ্যই রিডিং দিবে যে তোমার হচ্ছে জাল টাকায় আমরা কোনটা ব্যবহার করতেছি, কেন ব্যবহার করতেছি। টাংস্টেনের ফিলামেন্টে তোমার হচ্ছে কত % বিদ্যুৎ ব্যবহার করা হয় বাংলাদেশে, US ডলারের ক্ষেত্রে, এটা একটু রিডিং দিতে পারো। সবসময় আসে না, বাট মাঝে মধ্যে তোমাদের দিয়ে দিতে পারে। ঠিক আছে, এই জায়গাটা একটু আসি, এইটা তোমাদের অনেকের ভুল যায়, এইটা আমি তোমাদের একটু পড়াই দিই। খেয়াল করো, নিয়ার, মিডল, ফার, তার মানে কি, কাছে, একটু দূরে, অনেক দূরে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, সেটা হইল চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনটা, নিয়ার আয়ার। মনে রাখবা নিয়ার মানে তো কাছে, তা কাছে কি আছে, বাসার কাছে দেখবা যে যাদের বাসা গ্রামের দিকে বা উপজেলার দিকে যদি কারো থেকে থাকে, তাহলে বলতেছি যে এরকম যদি কারো থাকে, তাহলে দেখবা যে কোনো সমস্যা হলে বাসার কাছেই যে জায়গাটা আছে ওখানেই তোমরা চিকিৎসা নিতে যাও আগে, সবার আগে। তাহলে একদম নিয়ার, আগে চলে গেল ওখানে। মিডল আয়ার যেটা, এই মিডলটা হচ্ছে কি, ওইখানে কাজ হইলো না, ওখান থেকে শহরে নিয়ে আসলা, শহরে অনেক অনেক প্রতিষ্ঠান আছে, সেখানে যে কোনো জায়গায় ট্রিটমেন্ট নেওয়া যাইতে পারে। তো এইখানে আমাদের অনেকগুলো অপশন থাকবে, তা আমরা অনেকগুলো অপশন পড়বো না। আবার দেখবো কি, যদি আমাদের এখানে ট্রিটমেন্ট ঠিকঠাক মতো না হয়, যদি আমাদের এখানে ঠিকঠাক মতো না হয়, তাহলে আমরা কি করব, দূরে চলে যাব, অর্থাৎ ফার আয়ার। দেখা যাচ্ছে চিকিৎসার জন্য বাইরে চলে যায়, অর্থাৎ অনেকে ইন্ডিয়া যায়, অনেকে থাইল্যান্ড, মালয়েশিয়া, যার যেখানে সামর্থ্য আছে সেখানে চলে যায়। তার মানে বাসার কাছে চিকিৎসা নিল, আবার বাসার অনেক দূরে চিকিৎসা নিল, আর বাসার মাঝখানে যেটা চিকিৎসা নিল মিডিল আয়ার, ওখানে অনেক জায়গায় যাইতে পারে, ওইটা আমরা বললাম না। তাহলে উপরে 1 এবং 3 চিকিৎসা ক্ষেত্রে, মাঝখানেরটা আমরা অমিট করে দিছি, যেটা আমরা মনে রাখবো। মানবদেহ এবং আয়ার রশ্মির মধ্যে সম্পর্ক কি, চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশ্মির ব্যবহার, জাস্ট রিডিং দিবা। এখানে স্তন ক্যান্সারের কথা লেখা আছে, একটু পড়বা। ডিওটি যেটা, এটা ব্যবহার করা হয় মাথার খুলির ক্ষেত্রে। তারপরে হচ্ছে এনআইআর, আমরা উপরে দেখছিলাম একবার, এটা ব্যবহার করা হয় এফআইআর এর ক্ষেত্রে, যেটা আমরা দেখব। এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এফআইআর রশ্মির দ্বারা চিকিৎসা পদ্ধতি 2 প্রকার, একটা হলো লো আর একটা হলো হাই। একটা হচ্ছে লো আর একটা হচ্ছে হাই। চিকিৎসা ক্ষেত্রে রোগ আরোগ্য করার ক্ষমতা কার সবচেয়ে বেশি, ফার আয়ারের সবচেয়ে বেশি। বাংলাদেশে স্টিল আমরা জানি যে চিকিৎসা ব্যবস্থায় এখনো অনেক সীমাবদ্ধতা আছে, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। বাইরের দেশগুলো অনেক বেশি উন্নত, তাহলে আরোগ্য করার ক্ষমতা কার বেশি থাকবে, ফার আয়ার, ওই যে বললাম বাইরে যায় ট্রিটমেন্ট নিতে, ওদের সবচেয়ে বেশি থাকবে, তাই না, ডেফিনেটলি। এরপরে দেখো যে সেটা হচ্ছে কি লেখা আছে, হৃৎপিণ্ডের ব্লকেজ নির্ণয়ে এফআইআর রশ্মি ব্যবহার করা হয়। হৃৎপিণ্ডের ব্লকেজ নির্ণয়ে কি করা হয়, এফআইআর রশ্মি ব্যবহার করা হয়। একটু রিডিং দিবা। এমআরআই এর কি লেখা আছে, আমরা একটু আগে বলছিলাম না গল্পের মধ্যে, যে মস্তিষ্কে টিউমার নির্ণয় করার জন্য এমআরআই ব্যবহার করা হয়, এবং সফট টিস্যু যেগুলো খুলি না, অর্থাৎ আমাদের অস্থি বাদে যে যা কিছুই আছে না কেন, সেগুলো ভালো করে বোঝা যায় এমআরআইতে, আর অস্থি ভালো করে বোঝা যায় সিটি স্ক্যানে। যাক, এটা আমরা ভিতরে অতটা ডিটেলস পড়বো না। এনএমআর এর বৈশিষ্ট্য রিডিং দিতে পারো, ভিতরে খুব বেশি আমাদের লাগবে না। দ্রবণের প্রকারভেদ, এই জায়গাগুলো অনলি রিডিং দিবা, এই জায়গাগুলো অনলি রিডিং দিবা। শুধু একটা জিনিস একটু মনে রাখতে পারো, সেটা হচ্ছে এই যে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায় হচ্ছে নাইট্রেট, নাইট্রাইট, এই যে লবণগুলো আছে তাদের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বাড়ে। আর তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা হ্রাস পায় হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, এদের লবণের ক্ষেত্রে। এইটুকু মনে রাখতে পারো যে নাইট্রেট, নাইট্রাইট, এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কি হবে, বৃদ্ধি পাবে। এইটুকু একটু মনে রাখবা। গ্লোবাল লবণের সংকেতটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এদের ক্ষেত্রে তোমার সংকেতটা পরীক্ষায় দিতে পারে। আর এদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এদের তাপমাত্রা বাড়ালে প্রথমে এরা বাড়বে, কিন্তু পরবর্তীতে আবার কমে যাবে। দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল খুবই সহজ জিনিস। আমি একদম সংক্ষেপে যদি জিনিসটা বলি, একদম ইজিলি যদি জিনিসটা বলে যাই, দেখো
সময়ন প্রভাব আমাদের ইন ডিটেলস খুব বেশি প্রয়োজন নেই, আমরা এগুলো রিডিং দিবা। ল্যাটিস শক্তি 2-1বার আসছে, খুব বেশি লাগে না। শিখা পরীক্ষায় কে কোন বর্ণ দেয়? এই যে দেখো, শিখা পরীক্ষায় কে কোন বর্ণ দেয় আমরা কিন্তু ওখানেই দেখে আসছিলাম। হালকা বেগুনি শিখা দিচ্ছে, কে হালকা বেগুনি শিখা দেয়? পটাশিয়াম। কিন্তু কোবাল্ট দিলে পারে সেটা গোলাপি লাল হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু পারতে হবে। আবার দেখো যে সেটা হচ্ছে যে কপারের খণ্ড, কোবাল্টে কিন্তু তার কোনো বিশেষ বর্ণ নাই। আর এখানে দিচ্ছে নীলাভ সবুজ বা গাঢ় শিখা। এখানে একটা জাস্ট মনে রাখো যে কপার গাঢ় সবুজ শিখা দেয়। একটু একটু কমেন্ট করে জানাও যে কপার কোন শিখা দিবে, কপার কোন শিখা দেয়, গাঢ় সবুজ শিখা দেয়। আচ্ছা, সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ, এটা আমরা সবাই জানি, এটা আমাদের ডিটেলস পড়ার দরকার নাই। ক্যালসিয়াম ইটের মতো লাল শিখা দেয়। আর বেরিয়াম যেটা, এটা ভুল করা কিন্তু যাবে না, বেরিয়াম যেটা নট বেরিলিয়াম, এটা হচ্ছে বেরিয়াম। বেরিয়ামটা হচ্ছে আপেলের মতো সবুজ কালার দিবে, তাই না, কাঁচা আপেলের মতো। এই জন্য আমরা বলি হলো আপেল গ্রিন বা আমাদের সবুজ গ্রিন বলতে পারো, তাই না। তাহলে পিবি এটা হচ্ছে সাদাটে নীল, অর্থাৎ হচ্ছে লেড। লিথিয়াম হচ্ছে ক্লিমসন রেড। আর এই বাকি যেগুলো আছে এগুলো একটু রিডিং দিবা, যেগুলো উপরে আছে ওগুলোই সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসছে। আচ্ছা, মাস্ট টু রিমেম্বার কিছু টপিকস আছে, মাস্ট টু রিমেম্বারের মধ্যে আমরা যাচ্ছি না, এগুলো পড়তে পারলে খুবই ভালো। যে কারা বাদামি বলয় সৃষ্টি করে বা কারা হচ্ছে আমাদের সাদা পদক্ষেপ সৃষ্টি করবে বা না করবে, এগুলো একটু রিডিং দিতে পারো ম্যাক্সিমাম। হ্যাঁ, আচ্ছা, উপরে চলে আসি আমরা। দেখো নিচের টপিকসগুলো বেশিরভাগই হচ্ছে রিডিং এর। আমি বলছিলাম যে তোমাদের আমি উপরে একটা জিনিস মুখস্থ করাই দিব, হ্যাঁ অবশ্যই সেটা করাই দিব, তোমরা জাস্ট 5টা মিনিট একটু ধৈর্য ধরে থাকো, বড় টপিকস তো। আচ্ছা, সম আয়নের ক্ষেত্রে একটা কথা একটু বলে রাখি, সেটা হলো যে সম আয়ন কখন কখন প্রযোজ্য হয়। মনে রাখবো একটু, আমি তোমাদের লিখে দিই যে সম আয়নের প্রভাব, সম আয়ন প্রভাব তো এটা, সম আয়ন প্রভাব কখন প্রযোজ্য হবে। সম আয়ন প্রভাব প্রযোজ্যতার জন্য আসলে শর্ত কি? সম আয়ন প্রভাব হতে গেলে 1 নাম্বার মনে রাখতে হবে যে আয়নিক যৌগ বা আয়ন সৃষ্টি করতে পারতে হবে। হ্যাঁ, আয়নিক যৌগ বা আয়ন সৃষ্টি করার ক্ষমতা থাকতে হবে, এইটা আমরা মনে রাখবো। তসলিমা, আমজাদ, অথই, তৌফিক, ইসরাত কমেন্ট করেছো। তোমরা যারা এখনো ধৈর্য ধরে আছো তোমাদেরকে আসলেই স্যালুট। হ্যাঁ, তাহলে আয়নিক যৌগ বা আয়ন সৃষ্টি যারা করতে পারে তাদের সমায়ন প্রভাব হতে পারে। নাম্বার 2, একটি দুর্বল একটি সবল, অর্থাৎ একটা দুর্বল থাকবে একটা সবল থাকবে, একটা দুর্বল থাকবে একটা সবল থাকবে, এটা একটু মনে রাখবা। একটা দুর্বল থাকবে একটা সবল থাকবে, এটা একটু মনে রাখবা। নাম্বার 3, একই আয়ন থাকতে হবে, একই আয়ন থাকতে হবে, একই আয়ন থাকতে হবে, এগুলো হচ্ছে শর্ত। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবা। আয়নিক যৌগ বা আয়নিক সৃষ্টি করার ক্ষমতা থাকতে হবে, তাহলে সমায়ন প্রভাব দেখাইতে পারে। একটা দুর্বল একটা সবল থাকতে হবে, আর একই আয়ন থাকতে হবে, এবং হচ্ছে যে বিয়োজন হ্রাস পায়, এরকম শর্ত থাকতে হবে, যে বিয়োজন হ্রাস পায়। এরকম কথাগুলো যখন থাকবে তখন বুঝবা যে সমায়ন প্রভাব সৃষ্টি হইতে পারে, এছাড়া সমায়ন প্রভাব কখনো সৃষ্টি হবে না। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে তোমাদের এই যে দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল, এটাও একটু ইজি করে দেই তোমাদের জন্য। সেটা হলো মনে রাখবা আয়নিক গুণফল, আয়নিক গুণফল আ মানে হচ্ছে আছে, এই জায়গাটা খুব টেকনিক্যাল, একটু খেয়াল করবা। আয়নিক গুণফল, হ্যাঁ, আয়নিক গুণফল আতে মনে রাখবো আছে। দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল দ দিয়ে মনে রাখবা দরকার, দ্রাব্যতার গুণফল দ দিয়ে মনে রাখবা কি দরকার। তাহলে আয়নিক গুণফলে মনে রাখবো, আয়নিক গুণফলে মনে রাখবো যে আতে হচ্ছে আছে, দ্রাব্যতার গুণফল মনে রাখবো দতে হচ্ছে দরকার। মানে কি? মানে হইল যে আয়নিক গুণফল হইল একটা দ্রবণে যতটুকু লবণ আছে, একটা দ্রবণে যতটুকু লবণ আছে, আর দ্রাব্যতার গুণফল হইল একটা দ্রবণকে সম্পৃক্ত করতে যতটুকু লবণ আরো দরকার। আমি কি কথাটা বুঝাইতে পারছি? আয়নিক গুণফল মানে আতে হচ্ছে আছে, অর্থাৎ একটা দ্রবণে কতটুকু লবণ আছে, আর দ্রাব্যতার গুণফলের দ কি? একটা দ্রবণে কতটুকু লবণ দরকার, সম্পৃক্ত করতে কতটুকু লবণ দরকার। এখন কখনো যদি এমন হয় এই আয়নিক গুণফল গ্রেটার দেন
দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল গ্রেটার দেন দ্রাব্যতার গুণফল। তার মানে কি, যে আমার এই দ্রবণের ভিতরে অলরেডি অনেক বেশি আছে, অলরেডি অনেক বেশি আছে মানে কি, সম্পৃক্ত হয়ে অধক্ষেপও পড়ে যাবে। অর্থাৎ আয়নিক গুণফল যদি বেশি হয় তাহলে অধক্ষেপ পড়বে, আয়নিক গুণফল যদি বেশি হয় তাহলে কি হবে, অধক্ষেপ পড়বে। তাহলে এটা একটু কমেন্ট করো। আয়নিক গুণফল যদি বেশি হয় তাহলে কি হবে, অধক্ষেপ পড়বে। আর দ্রাব্যতার গুণফল এটা যদি বেশি হয় আয়নিক গুণফলের চাইতে, তার মানে কি, যা আছে তার চেয়ে বেশি দরকার, তার মানে দ্রবণটা এখনো অসম্পৃক্ত। অর্থাৎ আয়নিক গুণফল যদি বেশি হয় তার মানে অধক্ষেপ পড়বে, আর দ্রাব্যতার গুণফল যদি বেশি হয় তার মানে দ্রবণটা এখনো অসম্পৃক্ত অবস্থায় আছে। দ্যাটস ইট, এইটুকু মনে রাখবো। এবার উপরে আসো, তোমাদের যেটা পড়ার কথা বলছিলাম সেটা একটা জিনিস দিয়ে জাস্ট তোমাদের মনে রাখতে হেল্প করি, তারপরে তোমরা যার যার মতো আবার তোমাদের রেস্ট নিবা এবং পড়াশোনা শুরু করবা। এই জায়গাটা আমি বলছিলাম যে এই জায়গাটা তোমাদেরকে আমি পড়াই দেবো। আসো এই জায়গাটা আমি তোমাদের একটু ইজি করে দেই, 2টা মিনিট একটু দেখাই। দেখো, তোমরা এই জায়গাটা মনে রাখার জন্য সহজে বলবো, তোমরা বিয়োগ করবা। কি করবা, বিয়োগ করবা। 30 আছে, 10 আছে, তাহলে পার্থক্য কত, 20। 300 আছে আর 320 আছে, পার্থক্য কত, 20। খেয়াল করো, যাদের পার্থক্য 20, খেয়াল করবা, যাদের পার্থক্য 20 তারা চিকিৎসার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। খেয়াল করো, গ্যাস্ট্রোএন্টেরোলজি এটা তো একটা চিকিৎসা, তাই না? আর এখানেও দেখো চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপিতে ব্যবহার করে। তাহলে একটু কমেন্ট করো তো যে 20 থাকলে কিসে ব্যবহার হয়, একটু কমেন্ট করো 20 থাকলে কিসে ব্যবহার হয়। ভেরি গুড। 20 থাকলে কিসে ব্যবহার হয়, চিকিৎসায় ব্যবহার হয়। 20 থাকলে কিসে ব্যবহার হয়, চিকিৎসায় ব্যবহার হয়। আচ্ছা, এরপরে চলে আসো, 20-এর পরে যে সংখ্যাটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সেই সংখ্যাটা খেয়াল করো, 240 আর 280, এখানে আছে হলো 40। তাহলে তুমি চিকিৎসার কাজে গেলা, যায় দেখলা কি জীবাণু আছে, চিকিৎসার কাজে দেখলা কি কি আছে, জীবাণু আছে। তাহলে জীবাণুতে মান কত, 40। 20-এর পরে কি 40 আসে না? আমি এক জায়গায় সংখ্যাগুলো লিখতেছি, 20 তারপরে 40। তুমি 20-এ গেছো চিকিৎসা করাইতে, তুমি 40-এ যায় কি পাবা, জীবাণু পাবা। তুমি 40-এ যায় কি পাবা, জীবাণু পাবা। তাহলে 40-এ কি বলো, সবাই পাশে পাশে লেখো, 20 হলো চিকিৎসা, চিকিৎসা শুধু না লিখে লেখো 20 চিকিৎসা আর 40 হচ্ছে জীবাণু। আচ্ছা, এরপরে দেখো 90, এরপরে দেখো 90, 90 কি 270 থেকে 360, এখানে কত, 90। 90 হলো প্রোটিন। তুমি জীবাণুটাকে শনাক্ত করলা, শনাক্ত করে দেখলা কি যে এটা প্রোটিন নির্মিত। কি নির্মিত, প্রোটিন নির্মিত। তাহলে প্রথমে চিকিৎসা, তারপরে করলা দেখলা কি জীবাণু, জীবাণুটা কি, জীবাণুটা দেখলা যে জীবাণুটা হচ্ছে প্রোটিন, জীবাণুটা কি, জীবাণুটা হচ্ছে প্রোটিন। তাহলে তুমি 90 পর্যন্ত পেয়ে গেছো, তুমি 90 পর্যন্ত কিন্তু এরপরে পেয়ে গেছো। এবার তুমি আরো ভালো করে অবজার্ভ করলা, আরো ভালো করে অবজার্ভ করে দেখলা এখানে দেখো পার্থক্য হচ্ছে 120, এখানে পার্থক্য হচ্ছে 120। তুমি দেখলা যে এই প্রোটিন নির্মিত যে স্ট্রাকচারটা এটা একটা কোষ, এটা একটা কি, এটা একটা কোষ। তাহলে দেখো 120 যেখানে পার্থক্য সেটা কি, কোষ বা সেল এর কথা লেখা আছে, কোষ বা সেলের কথা লেখা আছে। খেয়াল করো, কোষ বা সেলের কথা লেখা আছে 120-এ। তাহলে চিকিৎসা করতে গেলাম, জীবাণু দেখলাম, দেখলাম ওটা প্রোটিন নির্মিত, এখন দেখলাম ওর আবার একটা সেল আছে। তাহলে সেল কততে, 120-এ হচ্ছে সেল, 120-এ হচ্ছে সেল। এবার তুমি যে কাজটা করবা, দেখো 135, এটা ডিফারেন্স হচ্ছে 135, তাহলে এরপরে হচ্ছে 135। 135-এ তুমি কি করবা, এবার সেলটাকে লেবেল করবা। অর্থাৎ হ্যাঁ ঠিক আছে, ওকে আমি ধরে ফেললাম। ধরে ফেলা মানে হচ্ছে লেবেল করা। ওই যে বলো না যে ও হইলো চোর, বা ও হইলো একটা ভালো ছেলে, ও হইলো ফুটবলার, ও হইলো ক্রিকেটার। আমরা যে এইভাবে লেবেল দেই মানুষকে, এরকম ভাবে আমরা ওই কোষটাকে এবার আইডেন্টিফাই করব এবং ওই কোষটাকে লেবেল দিয়ে দিলাম। তাহলে 135 হচ্ছে লেবেলিং করলাম। 135-এ যখন তুমি তাকে
লেভেলিং করে ফেলছো। 135-এর পরে সংখ্যাটা হচ্ছে 150। 150 লেভেলিং করে ফেলছো না? এবার অপটিক্যাল সেন্সর দেখতে হবে না ভালো করে? তাহলে দেখার জন্য কি করবা? অপটিক্যাল সেন্সর নিবা। তাহলে এবার তুমি নিচ্ছ হলো অপটিক্স। ভালো করে দেখার জন্য তুমি এবার নিচ্ছ হলো অপটিক্স। 150-এ তাহলে অপটিক্স অর্থাৎ অপটিক্যাল সেন্সর, 150-এ হচ্ছে অপটিক্স। এবার তুমি ভালো করে দেখলা, ভালো করে দেখে ফেলছো, কিন্তু আরো ভালো করে দেখার জন্য বলছিলাম না যে আরো ভালো করে দেখার জন্য যে ইউভি লাইট মারা হয়? তো তুমি তো দেখছো, লাইটের নিচে দেখছো মানে অপটিক সেন্সরের নিচে দেখছো। এবার আরো ভালো করে দেখার জন্য তুমি কি দিবা? ইউভি দিবা। কি দিবা? ইউভি দেবা। ইউভি, ইউভিতে কত? 170। তাহলে 170-এ দিব ইউভি, 170-এ দেব ইউভি। এরপরে আরো ভালো করে দেখে ফেলছি, লাস্টে দেব ড্রাগ 200। 200-তে দেব ড্রাগ, মানে কি ট্রিটমেন্ট করব। অর্থাৎ 20 যখন পার্থক্য তখন হচ্ছে চিকিৎসা। 40-এ জীবাণু দেখলাম। জীবাণু কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিনের কি আছে? কি দিয়ে তৈরি? এটা একটা আসলে একটা সেল। এবার এই সেলটাকে কি করলাম? লেবেলিং করলাম। সে ভালো খারাপ, সে কি ভাইরাস ব্যাকটেরিয়া না পরজীবী সেটা দেখলাম। দেখে এবার তাকে অপটিক সেন্সর দিয়ে দেখলাম। আরো ভালো করে দেখার জন্য 170-এ যেয়ে দেখবো কি? ইউভি দিয়ে। লাস্টে আমরা বুঝে যাব এবার কোন ওষুধ দিতে হবে। লাস্টে 200-তে দেবো ড্রাগ। সবাই ভালো করে বুঝছো কিনা দেখো, কমেন্ট করো। সব ওকে? এই ছক আর ভুল হবে? এই ছক কি আমি মুখস্থ করায় দিতে পারছি? ছক কি সবার মুখস্থ হবে এখন? খুব কঠিন একটা জিনিস ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ যাই হোক, তোমরা অনেক বেশি সাপোর্টিভ ছিলা, অনেক বেশি তোমরা নিজেদেরকে প্রায়োরিটি দিচ্ছ, নিজেদের পড়াশোনার প্রতি কেয়ারফুল। আজকের মতো আমরা শেষ করব। তোমাদের গুণগত রসায়ন এর মাধ্যমে কমপ্লিট হলো। হোপফুলি তোমরা রিভিউ 2 থেকে আরো বেশি সিনসিয়ার হবা। আজকের মতো এখানেই শেষ করতেছি। চকটা আরেকবার ভালো করে দেখবা, বাকি জিনিসগুলো ভালো করে দেখবা। হোপফুলি খুব ভালো কিছু করবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।